আমরা লাইভে চলে আসছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটা চ্যাপ্টার নিয়ে চলে আসছি। এটাও ফুল সিলেবাসের চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা খুব বেশি কঠিন না। হ্যাঁ, আমি খুব সুন্দর করে বুঝাই দিব, তো বুঝানোর পরে দেখবা ক্লাসটা খুব ভালোভাবে বুঝবা তুমি ইনশাল্লাহ। তার আগে তুমি তোমার ফ্রেন্ডদের একটু এই কমেন্টে একটু মেনশন করে দাও, যাতে তোমার ফ্রেন্ডরা দ্রুত জয়েন করে। সবাই জয়েন করলে আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আর চ্যাপ্টারটা খুব বেশি বড় না, তবে আমি একটু স্লো আগাবো এবং ডিটেলসে বুঝাই দিব সবকিছু। ঠিক আছে, ছবি আঁকানোর মাধ্যমে সুন্দর করে বুঝাই দিব। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। সবাই দ্রুত জয়েন করে ফেললে আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। সবাই একটু জানিয়ে দাও তোমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে বা ফেসবুকের যে গ্রুপ আছে, গ্রুপগুলোতে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে সবাই জানতে পারে যে ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, সবাই মোটামুটি জয়েন করলে কিন্তু আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যারা জয়েন করছো অলরেডি, সালাম দিচ্ছে অনেকে। মৌসুমী সাহা নমস্কার নমস্কার। আফরিন দীপা সালাম দিছে, মাহিন রেজা সালাম দিছে, নাদিয়া সুলতানা, নাফরিন, লামিয়া ইসলাম, তারপর তামিমা আক্তার তোফা সালাম দিছে, স্বপন দাস, তারপর সানজিদা তিশা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোয়াদা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তারপর নেহলা আসছে। ঠিক আছে, সবাই আসতেছে। ঠিক আছে, সবাই মোটামুটি জয়েন করে আমরা শুরু করবো। আজকে হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা অধ্যায়। তো এই অধ্যায়টা হচ্ছে শৈবাল ছত্রাকের পরের অধ্যায়, আর নগ্নবীজ আবৃত বীজির আগের অধ্যায়। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা ডিটেলস পড়াশোনা করব। সবাই একটু জয়েন করে ফেলো, আমরা ক্লাস শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা বা সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আর বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও তো সবাই, যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, পারিশা প্রিয়ম সালাম দিছে, রাজিবুল ইসলাম রাফি সালাম দিছে, সুমিয়া শিমু সালাম দিছে। আচ্ছা, ফারিয়া রিচি সালাম দিছে, সাদিয়া আক্তার আসছে, ফারজানা মিম আসছে, প্রীতি আসছে। ভেরি গুড। আমার কথা ক্লিয়ার কিনা আর বোর্ডে লেখা দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তোমরা একটু জয়েন করো। হ্যাঁ, নাহলে শুরুতে যদি জয়েন না করো তাহলে পরে দেখবা বুঝতে একটু অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, তো শুরুতে একটু জয়েন করে ফেলো সবাই, কারণ শুরুতে আমি একটু বেসিক জিনিস পড়াই ফেলবো। হ্যাঁ, আচ্ছা, আরাতন তনি বলছে শোনা যাচ্ছে। নাদিয়া সুলতান, অল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, অনন্যা আফরিন, অল ইজ ওকে। ওকে, আফরিন দীপা সাউন্ড ক্লিয়ার। তনুশ্রী তন্দ্রা, অনেক ভালো শোনা যাচ্ছে কথা। আচ্ছা, ঠিক আছে, গুড। সানজিদা তিশা ক্লিয়ার, ফারিয়া রিচি অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, মল্লিকা মন্ডল আসছে, অল ক্লিয়ার। ঠিক আছে, তোমরা ক্লাস শেষ পর্যন্ত করো, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবা। আর আমি কোশ্চেন করলে তোমরা উত্তর দিবা। ঠিক আছে, আচ্ছা, আমার সাথে সাথে কমেন্ট করে ফেলবা। জি ভাইয়া, জি, সবকিছু ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো আমি বরাবরের মতো আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি মির্জা সাইফুর রহমান। আমি ঢাকা মেডিকেলে আছি, 4th ইয়ারে। আমি ডিসিএমসি স্কলারশিপ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ঠিক আছে, আচ্ছা, আমরা শুরু করি। পরিচয় পর্ব শেষ, এবার পড়াশোনার মধ্যে ঢুকে যাই। আচ্ছা, এটা একটু জুম করলে মনে হয় ভালো হয়, আমি একটু জুম করে দিই। আচ্ছা, ব্রায়োফাইটা টেরিডোফাইটা। হ্যাঁ, আচ্ছা, এখন তো মনে হয় দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা, আমি বলছি ভাই এটা কিন্তু ক্লিয়ার। আচ্ছা, কথা ক্লিয়ার। হ্যাঁ, অফলাইন অ্যাডমিট হইলে, অফলাইনে যারা অ্যাডমিট হবা তাদের জন্য অনলাইন ব্যাচ কিন্তু ফ্রি। হ্যাঁ, যারা অফলাইনে অ্যাডমিট হবে তাদের জন্য অনলাইন ব্যাচ ফ্রি। আচ্ছা, শুধু অনলাইনে আলাদা ভর্তি হইলে সেটা হচ্ছে শুধু অনলাইনের জন্য, বাট অফলাইনে ভর্তি হলে অনলাইন ফ্রি। আচ্ছা, ঠিক আছে, আসো ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা বলছিলাম। আমরা চলো একটু নোটে চলে যাই। হ্যাঁ, নোটের মধ্যে কি দেখবো আমরা? দেখবো হচ্ছে, আমরা বলছিলাম ভাই চ্যাপ্টার 5 ছিল শৈবাল ছত্রাক। ঠিক আছে, শৈবাল ছত্রাক। ঠিক আছে, আচ্ছা, এই যে 6, এখানে আমরা পড়বো হচ্ছে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। মনোযোগ দিয়ে দেখবা, খেয়াল করবা, আমি বুঝাই দিচ্ছি কিন্তু। হ্যাঁ, মুখস্থ করবো না এই অধ্যায়ে। আমরা দেখবা কিছুই মুখস্থ করবো না, শুধু একটু বুঝবো। বুঝলে দেখবা খুব মানে সুন্দরভাবে তুমি আনসার করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে 5 অধ্যায়। ঠিক আছে, এটা হচ্ছে 6 অধ্যায়। আর এর পরে 7 অধ্যায়, সেখানে আছে নগ্নবীজি আবৃতবীজি। নগ্নবীজি আবৃতবীজি। ঠিক আছে, বিজি লিখে দিলাম, নাইলে আবার একটু খারাপ দেখা যায়, তাই না? আচ্ছা, ঠিক আছে, এই যে হচ্ছে ভাই আমাদের পড়াশোনার বিষয়বস্তু। ঠিক আছে, এখন তুমি একটু খেয়াল করবা,
তুমি একটু খেয়াল করো, এই যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, তারপর আবৃতবীজি, তাই না? তো এদের মধ্যে শৈবাল, ছত্রাক আর ব্রায়োফাইটা এই পর্যন্ত, আমি আবারও বলি, শৈবাল, ছত্রাক আর ব্রায়োফাইটা এদেরকে বলা হয় থ্যালয়েড। এদেরকে বলা হয় থ্যালয়েড। এদেরকে বলা হয় থ্যালয়েড। ভাই থ্যালয়েড মানে কি? থ্যালয়েড মানে দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। ঠিক আছে, দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না, এরা হচ্ছে থ্যালয়েড। শৈবাল, ছত্রাক আর ব্রায়োফাইটার প্রথম তিনটা বলছি ভাইয়া, এরা হচ্ছে থ্যালয়েড। থ্যালয়েড মানে কি? দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে এই যে টেরিডোফাইটা থেকে নগ্নবীজি, আবৃতবীজি, তাহলে এরা হচ্ছে থ্যালয়েড নয়, মানে এদের দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যাবে। মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যাবে। ভাইয়া যেহেতু এরা থাইরয়েড, দেখে মূল, কাণ্ড ও পাতায় নাই, তাহলে বলো তো এদের ভাস্কুলার বান্ডেল কি থাকবে? একটু কমেন্ট করো তো, এদের ভাস্কুলার বান্ডেল কি থাকবে? না ভাইয়া, এদের ভাস্কুলার বান্ডেল থাকবে না। কেন? ভাস্কুলার বান্ডেল হচ্ছে জাইলেম ফ্লোয়েম, তাই না? যদি কাণ্ডই না থাকে, ভাস্কুলার বান্ডেল কিসের মধ্যে দিয়ে যাবে? পাতায় যদি না থাকে, ভাস্কুলার বান্ডেল কিসের মধ্যে দিয়ে যাবে, তাই না? তাহলে এদের ভাস্কুলার বান্ডেল থাকে না। তাহলে এদের ভাস্কুলার বান্ডেল থাকে না। আর এদের কিন্তু ভাস্কুলার বান্ডেল থাকে। ঠিক আছে, ভাস্কুলার বান্ডেল মানে হচ্ছে টিস্যুতন্ত্র। হ্যাঁ, টিস্যুতন্ত্র মানে হচ্ছে জাইলেম ফ্লোয়েম, ওইগুলা। ঠিক আছে, এদের ভাস্কুলার বান্ডেল আছে। ঠিক আছে, মানে এরা তো থ্যালয়েড না, মানে এদের দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায়, কিন্তু এদের, তাই জন্য এদের ভাস্কুলার বান্ডেলও আছে। এইটুকু সবাই বুঝতে পারছে কিনা? এইটুকু সবাই ক্লিয়ার কিনা? এইটুকু সবাই একটু কমেন্ট করো তো, এইটুকু সবাই বুঝছে কিনা? যদি এইটুকু বুঝে থাকি, তাহলে আমরা আরেকটা জিনিস পড়ে আসি, সেটা হচ্ছে পিঙ্ক কালার নেই। পিঙ্ক কালার মেয়েদের পছন্দের কালার। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস যেটা পড়বো ভাইয়া, সেটা হচ্ছে এই যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, মানে 5 অধ্যায় আর 6 অধ্যায়, এই 5 আর 6 অধ্যায়ে যারা আছে সবাই অপুষ্পক। সবাই কি উদ্ভিদ? অপুষ্পক উদ্ভিদ। কি উদ্ভিদ? অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদ। আর এই যে নগ্নবীজে, আবৃতবীজি, এরাই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। এরাই হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, তাহলে 5 আর 6 অধ্যায়, আর এটা হচ্ছে 7 অধ্যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে 5 আর 6 অধ্যায় আর 7 অধ্যায়, 5 আর 6 অধ্যায় যারা আছে সবাই হচ্ছে অপুষ্পক। মানে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা সবাই অপুষ্পক, আর নগ্নবীজ, আবৃতবীজি শুধুমাত্র সপুষ্পক। সপুষ্পক মানে এদের ফুল হয়। এদের কি হয় ভাইয়া? ফুল হয়। অনেকে মনে করে কি নগ্নবীজি, এদের মনে হয় ফুল হয় না। ওদের ভাইয়া ফুল হয় কিন্তু ফল হয় না। বোঝা গেছে? নগ্নবীজিরও কিন্তু ফুল হয়, এই জন্য ওরা সপুষ্পক। ওকে, এখন এই যে অপুষ্পক, এর ইংরেজিতে এদের বলা হয় ক্রিপ্টোগ্যামস। কি বলে? ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামস, ইংরেজিতে এদের বলে হচ্ছে ক্রিপ্টোগ্যামস। ঠিক আছে, কি বলে? ক্রিপ্টোগ্যামস। আর এই যে সপুষ্পক মানে ফ্লাওয়ারিং, এদেরকে বলে ফেনারোগ্যামস। কি বলে? ফেনারোগ্যামস। ঠিক আছে, তুমি কিভাবে মনে রাখবা যে অপুষ্পক হচ্ছে ক্রিপ্টোগ্যামস, আর সপুষ্পক মানে ফ্লাওয়ারিং প্লান্ট, এজন্য ফতে ফ্লাওয়ারিং, ফতে ফেনারোগ্যামস। ঠিক আছে, তাহলে সপুষ্পকরে বলা হয় ফেনারোগ্যামস, অপুষ্পকরে বলে ক্রিপ্টোগ্যামস। এখন ভাইয়া বলছি 5 আর 6 দুইটা অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস, তার মধ্যে শৈবাল, ছত্রাক 5 আর ব্রায়োফাইটা হচ্ছে 6। তো এই যে শৈবাল, ছত্রাক, এদেরকে বলে লোয়ার ক্রিপ্টোগ্যামস। লোয়ার ক্রিপ্টোগ্যামস মানে এই যে ক্রিপ্টোগ্যামস অপুষ্পকের মধ্যেও লোয়ার ক্লাস, মানে আস্তে আস্তে যত সামনে যাব তত উন্নত হবে। ঠিক আছে, আচ্ছা, আর ব্রায়োফাইটা, টেরিডোফাইটাকে বলে হায়ার ক্রিপ্টোগ্যামস। কি বলে? হায়ার ক্রিপ্টোগ্যামস। এইটুকু সবাই বুঝছে কিনা? একটু কঠিন জিনিস পড়ালাম, হায়ার ক্রিপ্টোগ্যামস। এইটুকু যদি বুঝে থাকি, এইগুলো যদি আমরা সবাই বুঝতে পারি, তাহলে সবাই আমার একটু কমেন্ট করে জানাও যে বলতো ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা কি ভাস্কুলার বান্ডেল আছে নাকি নাই? বলবা, কোশ্চেনের অ্যান্সার দিবা, ব্রায়োফাইটার কি ভাস্কুলার বান্ডেল আছে নাকি নাই, মানে এটা কি ভাস্কুলার নাকি অ্যাভাস্কুলার। ঠিক আছে, আর তারপরে কোশ্চেনের উত্তর দিবা টেরিডোফাইটা, এদের দেহকে কি মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় কি যায় না? টেরিডোফাইটা, এদের দেহকে কি মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় নাকি যায় না? ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে বলতো টেরিডোফাইটা সপুষ্পক না অপুষ্পক? টেরিডোফাইটা কি সপুষ্পক নাকি অপুষ্পক? একটু কমেন্ট করো তো, টেরিডোফাইটা কি সপুষ্পক নাকি অপুষ্পক? একটু কমেন্ট করো আরেকবার। আচ্ছা, আরেকবার। ঠিক আছে, আরেকবার আমি একটু বলে দিই। হ্যাঁ, আচ্ছা ভাইয়া দেখো, আমরা হচ্ছে 5 অধ্যায়ে আমাদের আছে শৈবাল, ছত্রাক, 6 অধ্যায়ে আছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, 7 অধ্যায়ে হচ্ছে নগ্নবীজি, আবৃতবীজি। আমরা বাম থেকে যত ডানে যাব তত আমাদের উন্নত বৈশিষ্ট্যের দিকে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি প্রথমে হলুদ দিয়ে দেখাই যে 3টা, শৈবাল, ছত্রাক আর ব্রায়োফাইটা। এই 3টা হচ্ছে
থ্যালয়েড। এই তিনটা হচ্ছে থ্যালয়েড। থ্যালয়েড মানে কি, এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, মানে আলাদা করা যায় না। ঠিক আছে, যেহেতু মূল কাণ্ড পাতা নাই সেহেতু এদেরকে ভাস্কুলার বান্ডেল বা জাইলেম ফ্লোয়েম থাকবে না ভাইয়া, থাকবে না। কেন? মূল কাণ্ড পাতাই ভাগ করা যায় না। ওকে, আর এই যে তিনটা বলছি, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এরা থ্যালয়েড নয়। মানে কি, এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়। যেহেতু ভাগ করা যায় এই জন্য এদের ভাস্কুলার বান্ডেল আছে। ক্লিয়ার? আচ্ছা, আর বলছি এই যে 5 আর 6 এরা সবাই হচ্ছে অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস, মানে এদের ফুল হয় না। আর শুধুমাত্র 7 এরা হচ্ছে সপুষ্পক বা ফেনারোগ্যামস, মানে এদের ফুল হয়। আবার এই অপুষ্পকের মধ্যে শৈবাল ছত্রাক হচ্ছে লোয়ার ক্লাস, লোয়ার ক্রিপ্টোগ্যামস। আর এই যে আমরা যেটা পড়ছি 6 অধ্যায় ব্রায়োফাইটা, টেরিডোফাইটা হচ্ছে হায়ার ক্লাস বা হায়ার ক্রিপ্টোগ্যামস। আচ্ছা, সবাই একটু কমেন্ট করছে, আমি একটু কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, আচ্ছা, কে কমেন্ট করছে? অনেকে তো কমেন্ট করছে, গুড। নাই ফেনারোগ্যামস, বুঝছি। ব্রায়োতে ভাস্কুলার নাই, গুড। সপুষ্পক নাই, সপুষ্পক, অপুষ্পক। আচ্ছা, কোনটা যে অ্যান্সার দিচ্ছে আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, এটুকু সবাই তো বুঝছি ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি বুঝে থাকি তাহলে বলো তো, টেরিডোফাইটায় কি ফুল হয় নাকি হয় না? এটা এই কোশ্চেনটা অ্যান্সার পারলে আমি মনে করবো যে তোমরা পারবা। বলো তো, টেরিডোফাইটায় কি ফুল হয় নাকি হয় না? এটা অ্যান্সার দাও তো, টেরিডোফাইটায় কি ফুল হয় নাকি হয় না? টেরিডোফাইটায় কি ফুল হয় নাকি হয় না? একটু সবাই অ্যান্সার দাও। আমরা একটু পড়ি, তারপর আমরা চলে যাবো ভিতরে। হ্যাঁ, আচ্ছা, এই যে ব্রায়োফাইটা ভাস্কুলার বান্ডেল নেই, টেরিডোফাইটা ভাস্কুলার বান্ডেল আছে, মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায়। এই তো, গুড গুড। না যায় না, আচ্ছা ঠিক আছে, হয় না, আচ্ছা এই তো ঠিক আছে, ফুল হয় না, গুড। কেন? অপুষ্পক। তাই প্রথম 4টায় বলছি 5 আর 6 যারা আছে সবাই অপুষ্পক, 7 যারা আছে তারা হচ্ছে সপুষ্পক। ঠিক আছে, আচ্ছা, এবং প্রথম 3টা হচ্ছে থ্যালয়েড, পরের গুলা থ্যালয়েড না। মানে ব্রায়োফাইটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। ঠিক আছে, ব্রায়োফাইটাকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, জন্য ওদের ভাস্কুলার বান্ডেল নাই। কিন্তু টেরিডোফাইটাকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় এবং ওদের ভাস্কুলার বান্ডেল আছে। মানে ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা উন্নত। এইটুকু আমরা সবাই ক্লিয়ার থাকি। হ্যাঁ, এবার চলো আমরা সামনে পড়ার সময় আরো পড়বো। এবার খেয়াল করে এখানে ভাই কি বলছে প্রথমে ব্রায়োফাইটার কথা, তার মধ্যে আছে অপুষ্পক উদ্ভিদ। হ্যাঁ, অপুষ্পক উদ্ভিদ কারা আছে? অপুষ্পক উদ্ভিদ আছে হচ্ছে, দেখো, অপুষ্পক উদ্ভিদদের বললাম ক্রিপ্টোগ্যামস বলা হয়। অপুষ্পক আর পুষ্পক সপুষ্পক হইলে বলছি ফেনারোগ্যামস। এদের যে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, থ্যালোফাইটা মানে শৈবালার ছত্রাক, হ্যাঁ, এরা সবাই কি অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস বলছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে এদের মধ্যে বলছি লোয়ার ক্রিপ্টোগ্যামস আছে শৈবাল ছত্রাক, হায়ার ক্রিপ্টোগ্যামস আছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এটুকু সবাই বুঝছে কিনা? আর যারা পুষ্পক এদেরকে ফেনারোগ্যামস বলা হয়, এবং নগ্নবীজি আর আবৃতবীজি উদ্ভিদ হচ্ছে ফেনারোগ্যামস, সপুষ্পক। এই যে নগ্নবীজি ইংরেজি জিমনোস্পার্ম, আবৃতবীজি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। এটা আমরা পরে চ্যাপ্টারে আছে, ওই চ্যাপ্টারে আমরা যখন পড়বো তখন পড়বো। টেরিডোফাইটাই ফুল হয়, টেরিডোফাইটাই ফুল হয়। টেরিডোফাইটা কেন ফুল হবে? টেরিডোফাইটা ফুল হবে না, কারণ টেরিডোফাইটা তো অপুষ্পক। বলছি যে 5 আর 6 যারা আছে সবাই অপুষ্পক, শুধুমাত্র 7টা হচ্ছে সপুষ্পক। ঠিক আছে, হয় না হবে উত্তর আসলে। হ্যাঁ, আনিকা নেহা একটু ঠিক করে নাও। ঠিক আছে, হয় না। এই তো বাকি সবাই ঠিক বলছে, গুড গুড। টেরিডোফাইটাই ফুল হয় না, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এইটুকু সবাই ক্লিয়ার কিনা? এইটুকু সবাই ক্লিয়ার কিনা? এটা কিন্তু আমি বুঝাই দিছি ওইভাবে। হ্যাঁ, সবাই একটু লিখে দাও যে ক্লিয়ার কিনা, বুঝছো কিনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপর নিচে চলে আসো, নিচে আসো, দেখো ব্রায়োফাইটা। ঠিক আছে, আচ্ছা, ব্রায়োফাইটা নিয়ে আমরা কি পড়বো ভাইয়া? ব্রায়োফাইটা নিয়ে আমরা পড়বো হচ্ছে এরা মশবুরিক উদ্ভিদ এবং উভচর বলা হয়। কেন এদের উভচর বলা হয়? কারণ ব্রায়োফাইটা তোমার জন্মাস্থলে, হ্যাঁ, কিন্তু এদের যে নিষেক ক্রিয়া, এর জন্য ওদের হচ্ছে পানির প্রয়োজন হয়। ঠিক আছে, নিষেক ক্রিয়ার জন্য পানির প্রয়োজন হয়, এজন্য এদেরকে বলা হয় উভচর। আচ্ছা, ঠিক আছে। এদেরকে অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামসও বলে। তুমি একটু খেয়াল করো তো, এই যে এখানে আমরা পড়ছিলাম ব্রায়োফাইটা দিয়ে কি পড়ছিলাম? ব্রায়োফাইটা হচ্ছে ক্রিপ্টোগ্যামস নাকি ফেনারোগ্যামস? অবশ্যই ক্রিপ্টোগ্যামস। ভাস্কুলার নাকি অভাস্কুলার? এই ব্রায়োফাইটা এই পর্যন্ত বলছিলাম। দেখো, দেহমূলকাণ্ড পাতা ভাগ করা যায় না, ভাস্কুলার বান্ডেল নাই, মানে ব্রায়োফাইটা অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, বুঝছো কিনা? দেখো তো লেখা আছে যে অ্যাভাস্কুলার, মুখস্থ করা লাগবে না, হ্যাঁ, জাস্ট ওইখান থেকে মনে রাখবা, অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামসও বলে। ওকে, আচ্ছা, লিভার ওয়ার্ড বলা হয় কোন শ্রেণী? হেপাটিক শ্রেণী। কি মনে রাখবো ভাইয়া? লিভার মানে যকৃৎ, হেপাটিক মানেও যকৃৎ। লিভার ওয়ার্ড বলা হবে হেপাটিক শ্রেণী সদস্যদের। ঠিক আছে, লিভার ওয়ার্ড বলা হবে হেপাটিক শ্রেণীর সদস্যদের। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার।
আচ্ছা ঠিক আছে, গুড। তাই লিভার ওয়ার্ড, লিভার মানে যকৃৎ, হেপাটিক মানে যকৃৎ, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা দেখো ব্রায়োফাইটা নামটি ব্যবহার করে কে? ব্রাউন, দেখো নাম আছে, এই যে ব্রায়োফাইটা ব্রাউন, মিল আছে, হ্যাঁ, ব্রায়োফাইটা ব্রাউন, ব্রায়োফাইটা কে নামকরণ করে? ব্রাউন, গোল করে রাখো, ব্রায়োফাইটা কে নামকরণ করে? ব্রাউন, ঠিক আছে। প্রজাতি, বাংলাদেশে কয়টা প্রজাতি শনাক্ত করা হয়েছে? 248, 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8। ব্রায়ো মনে রাখবা 2, ব্রায়ো মানে কত? 2, ঠিক আছে, ব্রায়ো মানে 2, তাহলে 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 248টা প্রজাতি শনাক্ত করা হয়েছে, হ্যাঁ। আর শ্রেণী কয়টা? শ্রেণী হচ্ছে 3টা, শ্রেণী হচ্ছে 3টা, লিখে রাখো। হ্যাম, হ্যাম, হ্যাম মানে কি? এইচতে হেপাটিকি, এতে অ্যান্থোসেরাটি, এমতে মাসাই। হেপাটিকি, অ্যান্থোসেরাটি, মাসাই। কোশ্চেন হবে নিচের কোনটি ব্রায়োফাইটাস শ্রেণীবিভাগ নয়? এই যে হেপাটিকি, অ্যান্থোসেরাটি, মাসাই বাদে আরেকটা যেটা থাকবে ওটা হচ্ছে উত্তর, ঠিক আছে। ব্রায়োফাইটাস স্বর্গ বলা হয় কোনটাকে? দার্জিলিংকে, দার্জিলিংকে বলা হয় ব্রায়োফাইটাস স্বর্গ, দার্জিলিংকে বলা হয় ব্রায়োফাইটের স্বর্গ, ঠিক আছে। এই পর্যন্ত আমরা সবাই পারবো কিনা? এই পর্যন্ত সবাই পারবো কিনা? যদি এই পর্যন্ত পারি তাহলে আমাদের বলো তো যে ব্রায়োফাইটা, আচ্ছা ব্রায়োফাইটা স্বর্গ কোনটাকে বলা হয়? ব্রায়োফাইটা স্বর্গ বলা হয় কোনটাকে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ব্রায়োফাইটার কয়টা শ্রেণী আছে বাংলাদেশে? কয়টা শ্রেণী বলছি, কয়টা শ্রেণী, ঠিক আছে, শ্রেণী। আর 3 নাম্বার কয়টা প্রজাতি আছে কমেন্ট করো, কয়টা প্রজাতি আছে কমেন্ট করো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। ব্রায়োফাইটা, তাহলে এরা কি অবশ্যই ভাই অপুষ্পক বলছি, তাই না? শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, 4টা হচ্ছে অপুষ্পক। আচ্ছা এদের দেহ থ্যালয়েড, বলছিলাম থ্যালয়েড, প্রথম 3টা ছিল থ্যালয়েড, মানে দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, ঠিক আছে। তাহলে মূল নাই, তাহলে মূলের পরিবর্তে কি আছে? মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূলের পরিবর্তে কি থাকে? এককোষী রাইজয়েড, মানে রাইজয়েড হচ্ছে এককোষী, আর বহুকোষী স্কেল থাকে, মানে স্কেল হচ্ছে বহুকোষী, ঠিক আছে। তাহলে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড, বহুকোষী স্কেল থাকে, মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড, বহুকোষী স্কেল থাকে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আর কি বলছে, এই যে জনুক্রম, জনুক্রমটা ইম্পর্টেন্ট। আচ্ছা আমি একটু লিখে দিই পাশে, এটা একটু লিখে রাখো। ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ, গ্যামেটোফাইটিক উদ্ভিদ, হ্যাঁ। ব্রায়োফাইটা কেমন উদ্ভিদ? গ্যামেটোফাইটিক উদ্ভিদ। আচ্ছা আর টেরিডোফাইটা, টেরিডোফাইটা একটু উন্নত, তাহলে টেরিডোফাইটা হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ হবে, ঠিক আছে। টেরিডোফাইটা স্পোরোফাইটিক উদ্ভিদ হবে, তাহলে ব্রায়োফাইটা হচ্ছে গ্যামেটোফাইটিক আর টেরিডোফাইটা হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ, ঠিক আছে। এইটুকু সবাই একটু কমেন্ট করো পারবো কিনা। তাহলে ব্রায়োফাইটা হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ আর টেরিডোফাইট হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ, মানে ব্রায়োফাইটার যে প্রধান সেটা হচ্ছে গ্যামেটোফাইট, আর যে গৌণ, এই যে গ্যামেটোফাইট হচ্ছে প্রধান জনুক্রম আর স্পোরোফাইট হচ্ছে গৌণ জনুক্রম। গৌণ মানে সেকেন্ডারি, প্রধান মানে হচ্ছে প্রাইমারি। আর টেরিডোফাইটাই উল্টা, টেরিডোফাইটের প্রধান হচ্ছে স্পোরোফাইট আর হচ্ছে গৌণ হচ্ছে গ্যামেটোফাইট। এটুকু সবাই পারবো কিনা একটু কমেন্ট করো দেখি, আগেরটার কমেন্ট দেখি। প্রজাতি 248, দার্জিলিং, আচ্ছা দার্জিলিং শ্রেণী বলছে 3টা, প্রজাতি 248টা, আচ্ছা দার্জিলিং, আচ্ছা 248, ঠিক আছে, 3টা প্রজাতি, গুড। এই তো সবাই পাশে, দার্জিলিং প্লাস 3টা, গুড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই তো, ঠিক আছে, গুড গুড গুড, ওকে। তাহলে এই যে আমরা বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়ে ফেলছি, হ্যাঁ। আরেকটা খেয়াল করো, এই যে এদের জননাঙ্গ থাকবে ব্রায়োফাইটার, আচ্ছা তো জননাঙ্গ সবসময় দেখবা টেরিডোফাইটার ক্ষেত্রেও সেম। এই যে পুং জননাঙ্গকে বলে অ্যানথেরিডিয়াম, কি বলে? অ্যানথেরিডিয়াম, একটা স্টার দিবা। স্ত্রী জননাঙ্গকে বলে আর্কেগোনিয়াম, একটা স্টার দিবা। স্ত্রী জননাঙ্গ কিসের মতো দেখতে? ফ্লাক্সের মতো দেখতে, পরীক্ষায় খুব বেশি আসে। পুরুষ জননাঙ্গ কিসের মতো দেখতে? নাশপাতির মতো গোলাকার, ঠিক আছে, নাশপাতির মতো গোলাকার। তাহলে আমি আবার একটু রিপিট করে দিই ভাইয়া, দেখো শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা হচ্ছে অপুষ্পক, এই জন্য এদেরকে বলা হয় ক্রিপ্টোগ্যামস। তার মধ্যে শৈবাল, ছত্রাক লোয়ার ক্রিপ্টোগ্যামস আর ব্রায়োফাইটা, টেরিডোফাইটা হায়ার ক্রিপ্টোগ্যামস, ঠিক আছে। শৈবাল, ছত্রাক আর ব্রায়োফাইটা এই 3টা হচ্ছে থ্যালয়েড, মানে দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, ভাস্কুলার বান্ডেল নাই। আর টেরিডোফাইটা নগ্নবীজে আবৃত বীজী হচ্ছে, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় এবং এদের ভাস্কুলার বান্ডেল আছে, ক্লিয়ার এইটুকু? আচ্ছা তাহলে এই, এবং তারপরে আমি এই কথাগুলো বলছি, হ্যাঁ। তারপর ব্রায়োফাইটা বলছি 248টা প্রজাতি পাওয়া যায়, 3টা শ্রেণী পাওয়া যায়, দার্জিলিংকে ওদের স্বর্গ বলা হয়। আবিষ্কার করছে ব্রায়োফাইটার আবিষ্কারককে, নাম একটু কমেন্ট করো তো, ব্রায়োফাইটার আবিষ্কারককে। এবং দেখো এই যে এইগুলাই আমি পরে জাস্ট রিপিট করে বলে দিছি। এবং ব্রায়োফাইটা বলছে গ্যামেটোফাইটিক হচ্ছে প্রধান, স্পোরোফাইটিক হচ্ছে সেকেন্ডারি। আর টেরিসে স্পোরোফাইটিক প্রধান, গ্যামেটোফাইটিক হচ্ছে সেকেন্ডারি। এই যে জননাঙ্গ, পুরুষ জননাঙ্গকে বলা হয় অ্যানথেরিডিয়াম, অ্যানথেরিডিয়াম, আর স্ত্রীকে বলা হয় আর্কেগোনিয়াম,
স্ত্রীকে বলে আর্কেগোনিয়াম, পুরুষকে বলে অ্যানথেরিডিয়াম। স্ত্রী যে জননাঙ্গ সেটা কিসের মতো দেখতে? ফ্লাক্সের মতো দেখতে। আর যে পুরুষ জননাঙ্গ সেটা কিসের মতো দেখতে? নাশপাতির মতো গোলাকার। কিসের মতো? নাশপাতির মতো গোলাকার। ঠিক আছে, আচ্ছা যদি এটুকু পেরে থাকি তাহলে সবাই একটু না দেখে কমেন্ট করে দিবা। হ্যাঁ, না দেখে কমেন্ট করে দাও। বলতো যে পুরুষ জননাঙ্গের নাম কি, কিসের মতো দেখতে? স্ত্রী জননাঙ্গের নাম কি, কিসের মতো দেখতে? একটু কমেন্ট করে দাও। পুরুষ জননাঙ্গের নাম কি, কিসের মতো দেখতে? স্ত্রী জননাঙ্গের নাম কি, কিসের মতো দেখতে? আর এই যে ব্রায়োফাইটার প্রধান জনুক্রম কোনটা আর গৌণ জনুক্রম কোনটা, এটা একটু কমেন্ট করে দাও। প্রধান জনুক্রম কোনটা, গৌণ জনুক্রম কোনটা? আচ্ছা, এখন ব্রায়োফাইটার কিছু আদি বৈশিষ্ট্য আছে আর কিছু উন্নত বৈশিষ্ট্য আছে। আদি বৈশিষ্ট্য কি? হ্যাপ্লয়েড, মানে কি এন। ওই যে বলছিলাম এরা গ্যামেটোফাইটিক, গ্যামেটোফাইট প্রধান। তো গ্যামেটোফাইট মানে কিন্তু হ্যাপ্লয়েড, আর স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড, আমরা জানি তাই না? তাহলে গ্যামেটোফাইটিক, হ্যাপ্লয়েড, স্পোরোফাইটিক, ডিপ্লয়েড। তাহলে এরা হচ্ছে উদ্ভিদ হ্যাপ্লয়েড উদ্ভিদ, যেহেতু গ্যামেটোফাইটিক প্রধান ছিল। এটা আদি বৈশিষ্ট্য একটা। থ্যালয়েড মানে দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, এটা আদি বৈশিষ্ট্য। ভাগ করা গেলে তো ভালো। আচ্ছা, তাহলে সত্যিকারের মূল নেই, এটাও আদি বৈশিষ্ট্য। ভাস্কুলার টিস্যু নাই বলছিলাম, আদি বৈশিষ্ট্য। হোমোস্পারাস, এগুলো আদি বৈশিষ্ট্য। আর উন্নত বৈশিষ্ট্য তিনটা একটু কঠিন, হ্যাঁ কিন্তু ইম্পর্টেন্ট, একটু মুখস্থ করবা, ট্রিপল স্টার দিয়ে রাখো। একটু কঠিন কঠিন নাম দেখলে বুঝবা যে উন্নত বৈশিষ্ট্য। যেমন এই যে কলুমেলা থাকে ক্যাপসিউলে, কলুমেলা থাকে, এটা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। স্টোমাটা যুক্ত এপিডার্মিস, এটা উন্নত বৈশিষ্ট্য। আর ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যু থাকে, এটা উন্নত বৈশিষ্ট্য। তিনটা একটু মুখস্থ করে ফেলবা, কঠিন। সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে এই জায়গাটা, এই অধ্যায়ের। তো উন্নত বৈশিষ্ট্য তিনটা একটু মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, একটু দাগায় রাখো। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর নিচে আসো। এই যে এখানে দুইটা কথা আছে, তার আগে আমি একটু কমেন্ট গুলো পড়ে আসি। আমি একটু দেখি কে কে কমেন্ট করছে। আচ্ছা, নাশপাতি, সাদিয়া আক্তার কমেন্ট করছে নাশপাতি। নেহলা আচ্ছা ব্রাউন আগেরটা উত্তর দিছে। মারজিতা কমেন্ট করছে অ্যানথেরিডিয়াম, নাশপাতি আকৃতি, আর্কেগোনিয়াম ফ্লাক্স। ভেরি গুড। সুমায়া অনি, আর্কেগোনিয়াম। শামিমা শেফা অ্যানথেরিডিয়াম। আচ্ছা, নাশপাতি আকৃতির হচ্ছে কোনটা? অ্যানথেরিডিয়াম। আর আর্কেগোনিয়াম কেমন? ফ্লাক্স আকৃতির, নাশপাতির গোলাকার। আচ্ছা, কমেন্ট এখন আসতেছে। আর্কেগোনিয়াম ফ্লাক্স আকৃতির। মিলি খাতুন, তারপর হচ্ছে মাহিন রেজা কমেন্ট করছে। নাদিয়া সুলতানা কমেন্ট করছে। মারিফা মিম, ফাতেমা অর্পা কমেন্ট করছে। আচ্ছা, আফরিন দীপা কমেন্ট করছে। গুড। নাশপাতির মতো গোলাকার, ফ্লাক্স আকৃতির, পুরুষ জনগণ দেখতে গোলাকার, নাশপাতির মতো। এই তো গুড, এই তো পারতেছো। তাহলে ওই যে বলছিলাম আরেকটা, যে ব্রায়োফাইটার প্রধান জনুক্রম কোনটা, প্রধান জনুক্রম কোনটা, এটা একটু কমেন্ট করো। আচ্ছা দেখো, দুইটা কথা বলছে। হ্যাঁ, বায়ু দূষণের নির্দেশক বললে বলবা লাইকেন, পরিবেশ দূষণের নির্দেশক বললে বলবা রিক্সিয়া। কিভাবে মনে রাখবা? এনে লিখে রাখো, বয়াকার ল। মানে কি? বয়াকার মানে বায়ু দূষণের নির্দেশক, লতে লাইকেন। আচ্ছা, খারাপ দেখা গেলে একটা আকার দিয়ে দাও, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে বালা, বালা মানে কি? বায়ু দূষণের নির্দেশক বললে লাইকেন, আর পরিবেশ দূষণের নির্দেশক বললে রিক্সিয়া। তাহলে পরিবেশ বললে রিক্সিয়া, বায়ু বললে লাইকেন। পরিবেশ বললে রিক্সিয়া, বায়ু বললে লাইকেন। এই কথাটা একটু পারতে হবে। ঠিক আছে, আচ্ছা ধীরে ধীরে পড়াবো। আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে পড়াবো, সমস্যা নেই। আমি তো রিপিট করতেছি, আমি এক দুইবার রিপিট করতেছি তো। আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে পড়াচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ধীরে ধীরে পড়ান। ওকে, ধীরে ধীরে পড়াচ্ছি, সমস্যা নেই। গ্যামেটোফাইট, মিলি খাতুন আগেটা কমেন্ট করছে গ্যামেটোফাইট। ভেরি গুড ভেরি গুড, ওকে ওকে ঠিক আছে। তাহলে যদি ভাইয়া তোমার বলে বায়ু দূষণের নির্দেশক কোনটা, তুমি বলবা লাইকেন। বায়ু দূষণের নির্দেশক বললে লাইকেন, আর পরিবেশ দূষণের নির্দেশক বললে বলতে হবে রিক্সিয়া। তাহলে বায়ু দূষণ বললে লাইকেন, পরিবেশ দূষণ বললে রিক্সিয়া। এটা একটু পারতে হবে। ঠিক আছে, এবার নিচে চলে আসে। দেখো রিক্সিয়া, রিক্সিয়ার কিছু কথাবার্তা বলছে। বাংলাদেশে প্রাপ্ত প্রজাতিটা পড়বা। রিক্সা হচ্ছে 45টা। তাহলে আমি খেয়াল করো, আবার বলি, ব্রায়োফাইটার প্রজাতি প্রজাতি আছে 248টা। ব্রায়োফাইটার প্রজাতি আছে 248টা। ঠিক আছে, শ্রেণী আছে 3টা, শ্রেণী আছে 3টা। আর ব্রায়োফাইটার উদাহরণ হচ্ছে রিক্সিয়া, ব্রায়োফাইটার উদাহরণ হচ্ছে রিক্সিয়া। এর প্রজাতি আছে 45টা। একটু খেয়াল করে পড়তে হবে, এর প্রজাতি কয়টা? 45টা। আচ্ছা, সবাই আগেরটা কমেন্ট করতেছে না? পরিবেশ রিক্সা, বায়ু লাইকেন। আচ্ছা গুড। এবার দেখো, জলজ প্রজাতি কোনটা বলছে? রিক্সা জলজ প্রজাতি। আচ্ছা, জল মানে পানি, পানিতে কি করে? পানিতে ভেসে থাকে না? তো দেখো, প্রজাতি হচ্ছে রিক্সিয়া ফ্লুইটান্স। ফ্লুইটান্সে কি শব্দটা আছে দেখো তো? ফ্লোট আছে। ফ্লোট মানে কি ভাইয়া? ফ্লোট মানে ভেসে থাকা। ঠিক আছে, তাহলে এই যে রিক্সিয়া ফ্লুইটান্স, এটা ভেসে থাকে, তাই জলজ প্রজাতি। জলজ প্রজাতি কোনটা বললে বলবো রিক্সিয়া ফ্লুইটান্স। নামের মধ্যে ফ্লোট কথাটা আছে, ফ্লোট মানে ভেসে থাকা। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো রিক্সিয়া যে শনাক্তকারী বৈশিষ্ট্য হয়, ব্রায়োফাইটার যা বৈশিষ্ট্য, ব্রায়োফাইটার উদাহরণ রিক্সিয়া, ওদেরও সেম বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? দেহ থ্যালয়েড, মানে দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, প্রথমে বলছিলাম। আচ্ছা, থ্যালাস সবুজ, এটা একটু মনে রাখবা, এবং বিষমপৃষ্ঠ মাথায় খাদযুক্ত থাকে, মানে মাথায় যে এরকম ভাগ হয়ে যায়, ঠিক আছে। থ্যালাস যখন গোলাপের পাপড়ির মতো সজ্জিত থাকে তখন একে রোজেট বলে। আমরা অণুজীব অধ্যায়ে পড়ার সময় পড়ছিলাম ম্যালেরিয়া জীবনচক্রে আমরা রোজেট দশা দেখতে পাই এরিথ্রোসাইটিক সাইজোগনিতে, একটু মনে করে দেখো। এইখানে ওরকম গোলাপের পাপড়ির মতো থাকলে তাকে আমরা কি বলবো? রোজেট বলবো। এদের কিভাবে মূল আছে? মূল কি আছে? যেহেতু মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, মানে মূল নাই, তাহলে কমেন্ট করো তো মূলের পরিবর্তে কি আছে? কমেন্ট করে একটু, মূলের পরিবর্তে এদের কি থাকে? মূলের পরিবর্তে কি থাকে লেখা আছে দেখো, এককোষী রাইজয়েড এবং বহুকোষী স্কেল থাকে। রাইজয়েড কিন্তু এককোষী থাকে, এটা আমরা পড়ছি। পুরুষ জননাঙ্গকে কি বলে? অ্যান্থেরিডিয়াম, কি আকৃতি? নাশপাতির মতো গোলাকার। আর স্ত্রী জননাঙ্গকে কি বলে? আর্কেগোনিয়াম, কি আকৃতির? ফ্লাক্স আকৃতির। পারবো না আমরা এটুকু? দেখো আমরা যা যা পড়ছি তাই কিন্তু এখানে লেখা আছে, হ্যাঁ ঠিক আছে, পারবো তো? আচ্ছা, পরিবেশ রিক্সা, আচ্ছা আগেরটাই কমেন্ট করতেছে, আচ্ছা গুড। বায়ু বললে লাইকেন 45, আচ্ছা ওকে ওকে ওকে, তাহলে সবাই একটু কমেন্ট করে দাও যে বলো তো ব্রায়োফাইটার কয়টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় আর রিক্সিয়ার কয়টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়? ব্রায়োফাইটার কয়টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় আর রিক্সিয়ার কয়টা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়? আচ্ছা দেখো, রিক্সিয়া হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ। কেন গ্যামেটোফাইটিক? বলছিলাম ভাইয়া ব্রায়োফাইটা কিন্তু গ্যামেটোফাইটিক, আর টেরিডোফাইটা হচ্ছে স্পোরোফাইটিক, তাহলে এটাও বলবো হচ্ছে গ্যামেটোফাইটিক। ওকে, আচ্ছা। এবং দেখো রিক্সিয়া জলজ প্রজাতিতে শল্ক রাইজয়েড থাকে না, ঠিক আছে। জলজ যে প্রজাতি, এদের জলজ প্রজাতি আছে, এখানে রাইজয়েড কিন্তু থাকে না, ঠিক আছে। পরিবেশ বললে বলছিলাম রিক্সিয়া, বায়ু বললে বলছিলাম লাইকেন। পরিবেশ বললে বলবা রিক্সিয়া, বায়ু বললে বলছিলাম লাইকেন। তাহলে এগুলো সবার পারা উচিত, ঠিক আছে। এবার রিক্সিয়ার গঠন, এই যে গোলাপের পাপড়ির মতো অবস্থানকে কি বলি আমরা? রোজেট বলি। কি বলি? রোজেট বলি, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার দেখো এর গঠন আমি যদি রিক্সা কাটি, হ্যাঁ, তাহলে তিনটা অঞ্চল পাই: ফটোসিনথেটিক, সঞ্চয়ী, নিম্নতক। ফটোসিনথেটিক, সঞ্চয়ী, নিম্ন। আচ্ছা ভাই, এই যে ফুল সিলেবাসের চ্যাপ্টার গুলো পড়তে কিন্তু একটু কষ্ট হবে, হ্যাঁ। তো প্রথম দিকে কষ্ট হবে, তুমি একবার দুইবার তিনবার পড়লে তারপর দেখবা সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আগে একটা কমেন্ট আসতেছে, এককোষী রাইজয়েড। আচ্ছা, এককোষী রাইজয়েড 248, 45, গুড, এই তো গুড, তাহলে তোমরা সবাই তো পারতেছো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তিনটা অঞ্চল পাইছি আমরা। রিক্সিয়া বা ব্রায়োফাইটা কাটছি, কেটে কয়টা অঞ্চল পাইছি? তিনটা অঞ্চল পাইছি। প্রথমটা হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল। আচ্ছা, ফটোসিনথেটিক, ফটোসিনথেসিসের সাথে মিল আছে। ফটোসিনথেসিসে কি হয়? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণে ক্লোরোপ্লাস্ট লাগে কি লাগে না? অবশ্যই লাগে। ক্লোরোপ্লাস্ট না থাকলে কি সালোক সংশ্লেষণ হবে? হবে না। তাহলে ফটোসিনথেটিক অঞ্চলে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে। ওকে, এবার আসি সঞ্চয়ী অঞ্চল। এটা দেখো অঞ্চল হয়ে গেছে, এটা অঞ্চল হবে, হ্যাঁ। সঞ্চয় অঞ্চলে কি হবে? সঞ্চয় করবে, স্টোর করবে। কি স্টোর করবে? স্বেচ্ছার জাতীয় খাবার স্টোর করবে। কি জাতীয় খাবার? স্বেচ্ছার জাতীয় খাবার। এবং যে এই সঞ্চয় অঞ্চলে তো ক্লোরোপ্লাস্ট নাই, ক্লোরোপ্লাস্ট তো ফটোসিনথেটিক অঞ্চলে আছে, তাই না? তাহলে এটা, এই ফটোসিনথেটিক অঞ্চলটা সবুজ দেখা যায়, আর যে সঞ্চয় অঞ্চল এটা হয় বর্ণহীন, এটা হয় বর্ণহীন, ঠিক আছে। নিম্নতক, নিম্নতকে কি থাকে? মূল থাকে, কিন্তু মূল তো এদের নাই। মূলের পরিবর্তে কি আছে? এই যে এককোষী রাইজয়েড আর বহুকোষী স্কেল আছে। এককোষী রাইজয়েড, বহুকোষী স্কেল। তাহলে এই রাইজয়েডের কাজ কি হবে? মূলের কাজ যা তাই, পানি আর খনিজ লবণ শোষণ করা হচ্ছে স্কেল আর রাইজয়েডের কাজ, কারণ ওরা মূলের পরিবর্তে কাজ করতেছে। তাহলে এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করো। খুবই সহজ পড়াশোনা কিন্তু, হ্যাঁ। সঞ্চয় অঞ্চলে কি সঞ্চয় হয়? স্বেচ্ছা সঞ্চয় হয়, এটা হচ্ছে বর্ণহীন। ফটোসিনথেটিক অঞ্চলে কি পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। বা ক্লোরোপ্লাস্ট কোন অঞ্চলে পাওয়া যায়? ফটোসিনথেটিক অঞ্চলে। নিম্নতাকে মূল থাকার কথা, কিন্তু এদের তো মূল নাই। তার পরিবর্তে কি আছে? রাইজয়েড আর স্কেল আছে। তো এদের কাজ কি হবে? মূলের কাজ যা তাই, পানি আর খনিজ লবণ শোষণ করা। খুবই খুবই সহজ কথা। জি বুঝছে, জি বুঝছে, ঠিক আছে, গুড গুড গুড। তাহলে আমার যদি বুঝে থাকো তাহলে আমার কমেন্ট করো তো, সঞ্চয়ী অঞ্চলে কোন জাতীয় খাবার সঞ্চয় হয়? সঞ্চয়ী অঞ্চলে কোন জাতীয় খাবার সঞ্চিত থাকে? একটু কমেন্ট করো তো, সঞ্চয়ী অঞ্চলে কোন জাতীয় খাবার সঞ্চিত থাকে। আরেকটা জিনিস কমেন্ট করবা, স্ত্রী জননাঙ্গের নাম কি ছিল? স্ত্রী জননাঙ্গের নাম কি ছিল? স্ত্রী জননাঙ্গের নাম কি ছিল? ঠিক আছে। আচ্ছা, এবারে তো জনন সম্পর্কে একটু আমরা পড়ে আসি। আচ্ছা, অঙ্গ জনন হয় ওই যে আমরা রাইজয়েড পড়ছি, রাইজয়েডের মাধ্যমে। শেষ, আর কিছু লাগবে না।
যৌন জননটা লাগবে। দেখো নাশপাতি আকৃতির অ্যানথেরিডিয়াম যেটা পুরুষ ছিল, নাশপাতি আকৃতি, ঠিক আছে। আর যে ফ্লাক্স আকৃতির কি ছিল, আর্কেগোনিয়াম, স্ত্রী জননাঙ্গ, আমরা সবাই কিন্তু পড়ছি না? আচ্ছা, এবার দেখো কি বলছে, যে শিশির বা বৃষ্টির পানিতে সাঁতার কেটে শুক্রাণু আর্কেগোনিয়ামে পৌঁছায়, মানে অ্যানথেরিডিয়াম থেকে শুক্রাণু তৈরি হয়, এই শুক্রাণুটা আর্কেগোনিয়ামে পৌঁছাইতে হবে, মানে স্ত্রীর কাছে যাইতে হবে, স্ত্রীর জননাঙ্গের কাছে যাইতে হবে, তারপরে তো তোমার কি হবে, যৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হবে। তো এটা কিসের মাধ্যমে যায়? শিশির বা বৃষ্টির পানির মাধ্যমে যায়, শিশির বা বৃষ্টির পানির মাধ্যমে যায়, ঠিক আছে। আচ্ছা, পারবা। এবং দেখো জনক্রম, রিক্সিয়াতে সুস্পষ্ট জনক্রম বিদ্যমান। সুস্পষ্ট জনক্রম মানে এদের গ্যামেটোফাইটিক দশাও আছে, স্পোরোফাইটিক দশাও আছে। রিক্সিয়ার ক্ষেত্রে গ্যামেটোফাইটিক দশা প্রধান, স্পোরোফাইটিক দশা গৌণ, কিন্তু দুইটাই যেহেতু আছে এই জন্য বলা হয় সুস্পষ্ট জনক্রম বিদ্যমান বা হেটারোমরফিক। হেটারো মানে আলাদা, আর হোমো মানে একই, ঠিক আছে। তাহলে হেটারোমরফিক জনক্রম দেখা যায়। ওকে, আচ্ছা। এবং এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেখবা খুব বেশি আসবে, যে রেণুধর উদ্ভিদের প্রথম কোষ কোনটা? উস্পোর। উস্পোরই হচ্ছে রেণুধর উদ্ভিদের প্রথম কোষ। এটা আরেকভাবে আসে, রেণুধর মানে হচ্ছে স্পোরোফাইটিক, ঠিক আছে, স্পোরোফাইটিক উদ্ভিদ। আচ্ছা, এখন স্পোরোফাইটিক কি বলতো, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, কমেন্ট করো তো। আচ্ছা, আর্কেগোনিয়াম, আগেরটার কমেন্ট আসছে, ভেরি গুড, স্বেচ্ছার বর্ণহীন আর্কেগোনিয়াম, গুড। এবার আমার একটু কমেন্ট করো, স্পোরোফাইটিক কি হ্যাপ্লয়েড ছিল নাকি ডিপ্লয়েড ছিল? হ্যাপ্লয়েড ছিল নাকি ডিপ্লয়েড? আমি একটু কমেন্ট দেখবো, হ্যাঁ। তো স্পোরোফাইটিক আমরা দেখছিলাম, গ্যামেটোফাইটিক ছিল হ্যাপ্লয়েড, স্পোরোফাইটিক ছিল কি ডিপ্লয়েড। তাহলে স্পোরোফাইটিক বা রেণুধর উদ্ভিদের প্রথম কোষ কোনটা? প্রথম কোষ কখন তৈরি হবে, কখন ডিপ্লয়েড প্রথমে হয়? যে পুরুষ আসলো, পুরুষ জননাঙ্গ থেকে আসলো আর স্ত্রী জননাঙ্গ থেকে আসলো, ঠিক আছে। এই যে শুক্রাণু ডিম্বাণু আসলো, শুক্রাণু ডিম্বাণু এসে কি হয়, ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হয়ে কি তৈরি করে, জাইগোট তৈরি করে। তো এইটাই বলতেছে প্রথম কোষ হবে হচ্ছে জাইগোট বা উস্পোর। জাইগোট একটা নাম বলা হয় উস্পোর, ঠিক আছে। তাইলে যদি বলে স্পোরোফাইটিক উদ্ভিদ বা রেণুধর উদ্ভিদের প্রথম কোষ কোনটা, তুমি বলবো জাইগোট বা উস্পোর। প্রথম কোষ কোনটা? জাইগোট বা উস্পোর। কেন? শুক্রাণু ডিম্বাণু মিলে ফার্টিলাইজেশন হয়ে প্রথমে ডিপ্লয়েড হয়, ওইটাই হচ্ছে জাইগোট, তাই না? তাহলে যখন বলবে স্পোরোফাইটিক বা জাইগোটের প্রথম কোষ কোনটা, তুমি বলবো জাইগোট বা উস্পোর। এটুকু সবাই বুঝছো কিনা? আচ্ছা, ডিপ্লয়েড, এই তো গুড। কে কে? সাবিনা ইয়াসমিন কমেন্ট করছে, অথই কমেন্ট করছে, প্রীতি, শামিমা শেফা, সাদে আক্তার, সুমাইয়া উষা, খাদিজা আফরিন তিশা, ফারিয়া রিচি, সানজিদা তিশা, শাহানারা বেগম ডিপ্লয়েড, মিলি খাতুন ডিপ্লয়েড, ভেরি গুড। এই তো সবাই খুব ভালো পারতেছে। মৌসুমি সাহা ডিপ্লয়েড, মিসলুনা আফরোজ ডিপ্লয়েড, ঠিক আছে, গুড গুড। আচ্ছা, তাহলে এইটুকু সবাই বুঝছে কিনা যে রেণুধর উদ্ভিদ মানে হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ, প্রথম কোষ কোনটা, জাইগোট বা উস্পোর, এটা পারতে হবে, জাইগোট বা উস্পোর। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ব্রায়োফাইটা শেষ, এবার চলে আসি টেরিডোফাইটা। কি কোথায় চলে আসলাম ভাই? টেরিডোফাইটা। তাহলে ব্রায়োফাইটা আমি জাস্ট 1 মিনিট আবার রিভিউ করবো, হ্যাঁ ভাই। ব্রায়োফাইটা পড়ছিলাম অপুষ্পক, ভাই টেরিডোফাইটাও পাশাপাশি পড়ছিলাম অপুষ্পক, মনে আছে? ওরা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস ছিল, তাহলে এরা দেখো এরা হচ্ছে ক্রিপ্টোগ্যামস। এখন বলো তো টেরিডোফাইটা কি ভাস্কুলার নাকি অ্যাভাস্কুলার? ভাই আমরা যে পড়ছিলাম, এই যে এখানে আছে তো, এই যে টেরিডোফাইটা, এটা কিন্তু আবার এটা কি হয়, এটা টেরিডোফাইটা কিন্তু থ্যালয়েড না, মানে দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, এদের ভাস্কুলার বান্ডেল আছে। তাহলে আমি এদের বলতে পারি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। কি বলতে পারি? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলতে পারি। শুধু ফেনারোগ্যামস কিন্তু এই দুইটা, হ্যাঁ, আর এরা হচ্ছে ক্রিপ্টোগ্যামস। তাহলে এদেরকে বলতে পারি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, আর এরা ছিল অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। খেয়াল করে দেখো, ঠিক আছে। তাহলে ব্রায়োফাইটা অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামস আর টেরিডোফাইটা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। ওকে, আচ্ছা। বলছে অপুষ্পক উদ্ভিদের মধ্যে টেরিডোফাইটা সর্বাপেক্ষা উন্নত, আর ভাস্কুলার উদ্ভিদের মধ্যে সবচেয়ে অনুন্নত। ভাই মুখস্থ করলে তো মনে থাকবে না, তুমি এখানে খেয়াল করো। এই যে এই প্রথম চারটা, আমি একটু কালার চেঞ্জ করি নাহলে বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, দেখো এই যে প্রথম চারটা, হ্যাঁ, এই প্রথম চারটা এরা কিন্তু অপুষ্পক, তাই না? তাহলে অপুষ্পকের মধ্যে সবচেয়ে উন্নত দেখো টেরিডোফাইটা। বলছে বাম থেকে ডানে গেলে উন্নত হবে, তাহলে অপুষ্পকের মধ্যে সবচেয়ে উন্নত কোনটা? টেরিডোফাইটা, ঠিক আছে। আর বলছি এই তিনটাতে ভাস্কুলার বান্ডেল আছে, টেরিডোফাইটা, নগ্নবীজ আবৃত ভাস্কুলার বান্ডেল আছে। তাহলে ভাস্কুলার বান্ডেলের মধ্যে সবচেয়ে উন্নত দেখো টেরিডোফাইটা, দেখছো? তাহলে খেয়াল করে এখানে কি বলছে, বলছে যে অপুষ্পকের মধ্যে সবচেয়ে উন্নত টেরিডোফাইটা, কিন্তু ভাস্কুলার উদ্ভিদ শুরু হয় টেরিডোফাইটা থেকে, ভাস্কুলার উদ্ভিদের মধ্যে সবচেয়ে অনুন্নত হচ্ছে টেরিডোফাইটা। এই লাইনটা আমরা বুঝছি কিনা? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ঠিক আছে, এই লাইনটা আমরা বুঝছি কিনা? আমি বুঝাই দিলাম কিন্তু, হ্যাঁ। এবং উন্নত আর উন্নত উদ্ভিদের মধ্যে সেতুবন্ধন রচনা করছে কিন্তু টেরিডোফাইটা। কেন? কারণ যে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজ আবৃত বীজ, টেরিডোফাইটা পর্যন্ত অপুষ্পক, তারপর থেকে সপুষ্পক,
তাহলে মাঝখানে আছে কোনটা, টেরিডোফাইটা। তাহলে এটা হচ্ছে দুইটার মধ্যে সেতু বন্ধন তৈরি করছে। হ্যাঁ, আচ্ছা দেখো জলজ টেরিডোফাইটা কোনটা, জলা, নামের মধ্যে আছে জল, তাহলে জলজ হবে জলা। বলো তো যে পানিতে ভেসে থাকে কোন ব্রায়োফাইটা, পানিতে ভেসে থাকে কোন ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা একটা পড়ছিলাম, জলজ ব্রায়োফাইটা, পানিতে ভেসে থাকে কোন ব্রায়োফাইটা। আর এখানে একটা পড়লাম টেরিডোফাইটা, জলজ কোনটা, জলা, নামের মধ্যে কি আছে, জলা বা জল কথাটা আছে, ঠিক আছে। আচ্ছা, এবং বলছিলাম ভাইয়া টেরিডোফাইটা কিন্তু স্পোরোফাইটিক উদ্ভিদ, এদের প্রধান কোনটা, স্পোরোফাইট, আর গৌণ কোনটা, গ্যামেটোফাইট। আর যদি আমি ব্রায়োফাইটের কথা বলি, ওদের প্রধান ছিল গ্যামেটোফাইট আর গৌণ ছিল হচ্ছে স্পোরোফাইট, ঠিক আছে। দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় ভাইয়া, যায়। ভাস্কুলার টিস্যু আছে, আছে, সব টেরিডোফাইটার আছে, এবং দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে কিন্তু, হ্যাঁ, অনেকবার। তাহলে ভাস্কুলার টিস্যু আছে, ঠিক আছে। আচ্ছা, জনক্রম সুস্পষ্ট হেটারোমরফিক ধরনের, এটা আমরা পড়ছি, এবং এইখানে অনেক কিছু লেখা আছে, দেখবা নিচে অনেক কিছু লেখা আছে না, এইগুলো সব আমরা একটু পড়বো। আচ্ছা, এবার খেয়াল করো যে গ্যামেটোফাইটকে প্রোথ্যালাস বলে, যা থ্যালাস প্রকৃতির। হ্যাঁ, আচ্ছা, এবং দেখো শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট, তুমি একটু লিখে রাখো ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা শুক্রাণু হচ্ছে ভাই দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, কয় ফ্লাজেলা, দ্বি ফ্লাজেলা। আর টেরিডোফাইটা শুক্রাণু যদি বলে তাহলে বলবো বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে ব্রায়োফাইটা শুক্রাণু দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, টেরিডোফাইটা শুক্রাণু হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট। এইটুকু সবাই বুঝছে কিনা? এবার আমি আরেকটা জিনিস দেখাবো, সবাই একটু কমেন্ট করো এইটুকু সবাই বুঝতে পারছে কিনা। সবাই একটু কমেন্ট করো তো এইটুকু বুঝতে পারছে কিনা, দেখি আমি একটু কমেন্ট পড়ি। সবাই একটু কমেন্ট করো। রিক্সা ফ্লুইডান্স, ঠিক আছে, ভেরি গুড। এই তো রিক্সা ফ্লুইডান্স, এটা কিন্তু পরীক্ষা আসবে। হ্যাঁ, রিক্সা ফ্লুইডান্স, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, গুড, বুঝতে পারছি, ঠিক আছে। জলজ টেরিডোফাইটা হচ্ছে অ্যাজোলা। আমার কমেন্ট পড়েন এরশাদ ভাই আমাদের সবার বস, ভাই এর সাথে এরকম লজ্জা দেন তাইলে কি হবে ভাই? আচ্ছা ঠিক আছে, তারপর আমরা আরেকটু পড়বো। হ্যাঁ, তার আগে আচ্ছা বুঝেছি ভাইয়া, ঠিক আছে, জলজ হচ্ছে অ্যাজোলা, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছে, ঠিক আছে। চলো এবার আমরা একটু সামনে যাই। হ্যাঁ, এবার দেখো আমি একটু বুঝাবো তোমাদের, ঠিক আছে। তো আমি একটু ছবি টবি আঁকবো, আমরা হচ্ছে টেরিডোফাইটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব, ঠিক আছে। তো ছবিটা কোথায় আঁকা যায় বলো, এখানে আঁকি, সমস্যা নেই, যেখানে জায়গা আছে এখানে আমি একটু ছবিটা আঁকি। সেটা হচ্ছে একটা টেরিস আমি আঁকবো, এই হচ্ছে একটা গাছ, গাছে পাতা আছে, এই ধরো একটা পাতা, এই আরেকটা পাতা, এই আরেকটা পাতা, এই আরেকটা পাতা, এই আরেকটা পাতা, ঠিক আছে। এটা টেরিস গাছ, একটা কি গাছ ভাইয়া, টেরিস গাছ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরকম থাকে। হ্যাঁ, আর এইখানে একটা এরকম কুণ্ডলিত পাতা থাকে, একটা কুণ্ডলিত পাতা থাকে, ওকে। আচ্ছা থাকলো, এখন এখান থেকে কি পড়তে হবে ভাইয়া, টেরিসের, এই যে টেরিসের যে একটা ডাল, তাই না, এই যে ডাল, এবং দেখো এই ডালকে, এবং এখানে অনেকগুলো পাতা আছে, ঠিক আছে। এখন দেখো টেরিসের দুইটা কোশ্চেন হবে, টেরিসের পাতাকে কি বলে, ফ্রন্ট। এটা ধরো একটা পাতা, টেরিসের পাতাকে যদি কি বলে তোমার কোশ্চেন করে, তুমি বলবো ফ্রন্ট। প্রথম কোশ্চেন ভাই, টেরিসের পাতাকে কি বলে, ফ্রন্ট, ঠিক আছে। এবং এই পাতার প্রতিটা পত্রখণ্ডকে বলে পিনা, পত্রখণ্ডকে কি বলে, পিনা। তাহলে দুইটা কোশ্চেন বললাম, যে টেরিসের পাতাকে বলে ফ্রন্ট, পাতাকে বলে ফ্রন্ট, পাতাকে বলে ফ্রন্ট, এবং প্রতিটা পত্রখণ্ডকে বলে পিনা, পত্রখণ্ডকে বলে পিনা। এবং দেখো এই যে একটা কুণ্ডলিত কচি পাতা আছে, কুণ্ডলিত কচি পাতাকে বলে ক্রোজিয়ের, কি বলে ভাইয়া, দেখো কঠিন শব্দ একটু, হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে, ক্রোজিয়ের, ক্রোজিয়ের। আর এই যে কুণ্ডলি পাকানো অবস্থাকে বলে সার্সিনেট ভার্নেশন। ভয় পাওয়ার দরকার নেই, আমি আবার বুঝাই দিব, সার্সিনেট ভার্নেশন। তাহলে আমি বলি দেখো, হ্যাঁ, তাহলে এই যে ফার্নের প্রতিটা পাতাকে বলে ফ্রন্ট, ফার্নের পাতাকে কি বলে, ফ্রন্ট। পত্রখণ্ডকে কি বলে, পিনা, পত্রখণ্ডকে কি বলে, পিনা। কুণ্ডলিত কচি পাতাকে বলে ক্রোজিয়ের, কি বলে, ক্রোজিয়ের। এবং কুণ্ডলি পাকানো অবস্থাকে বলে সার্সিনেট ভার্নেশন।
অনেকে কোশ্চেন হয় যে কুণ্ডলী যে কচি পাতাকে কি বলে, অনেকে সার্সিনেট ভার্নেশন দেখায় দাগায়, কিন্তু সার্সিনেট ভার্নেশন কিন্তু পাতা না, এটা হচ্ছে কুণ্ডলী পাকানো অবস্থা। আর কুণ্ডলী পাকানো পাতাকে বলে ক্রোজিয়ের, ঠিক আছে। পত্রখণ্ড পিনা, ঠিক আছে। পাতাকে বলে ফ্রন্ট না ফ্রন্ট, ঠিক আছে। কুণ্ডলী পাকানো পাতাকে বলে ক্রোজিয়ের, আর কুণ্ডলী পাকানো অবস্থাকে বলে সার্সিনেট ভার্নেশন। আচ্ছা, এটুকু একটু পারতে হবে সবার, এটুকু যদি পারি। এবার দেখো নিচে চলে আসলে আমাদের এগুলাই লেখা আছে। আচ্ছা, আর এই যে টেরিস, এটা কিন্তু জাইলেম কেন্দ্রিক। তোমরা ওই যে টিস্যুতন্ত্র পড়ার সময় পড়ছো কিন্তু, হ্যাঁ। টেরিস আর সেলাজিনেলা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, এটা কিন্তু পরীক্ষা আসে, ঠিক আছে। আচ্ছা, অর্থনৈতিক গুরুত্ব আমরা একটু পড়ি, এটা যদিও বইয়ে নাই, এক্সট্রা ইনফরমেশন। তার একটু দেখো, হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা যায় কোথা থেকে? লাইকোপোডিয়াম থেকে। লাইকোপোডিয়াম ওষুধ, তোমরা যারা হোমিওপ্যাথিক ওষুধ খাইছো এই পর্যন্ত, ঠিক আছে তোমরা, আচ্ছা, কচি পাতা ক্রোজিয়ার, ঠিক আছে, আমরা সামনে দেখাই দিব, হ্যাঁ। যারা হোমিওপ্যাথি ওষুধ খাইছো জানো লাইকোপোডিয়াম নামে একটা ওষুধ আছে, এটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। আরেকটা আছে ইকুইসেটাম, এটা দাগ দিয়ে রাখো, কঠিন জিনিস, ঠিক আছে। আচ্ছা, সৌন্দর্য বর্ধক হিসেবেও লাইকোপোডিয়াম ব্যবহার করা হয়। কয়লা সৃষ্টি করে ট্রিফার্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট। কয়লা সৃষ্টি করে কোনটা? ট্রিফার্ন। সবাই একটু কমেন্ট করে ফেলো, কয়লা সৃষ্টি করে কোনটা? ট্রিফার্ন। কয়লা সৃষ্টি করে কোনটা? ট্রিফার্ন। আচ্ছা, পটাশের উৎস কোনটা? হচ্ছে ডায়োপটেরিস। ডায়োপটেরিস মানে হচ্ছে ঢেকি শাক। ঢেকি শাক হচ্ছে আমাদের এই যে ফার্নের উদাহরণ, ঠিক আছে। তাহলে ডায়োপটেরিস হচ্ছে ঢেকি শাক এবং পটাশের উৎস হচ্ছে ঢেকি শাক। আর সিলিকনের উৎস ইকুইসেটাম। সিলিকনের উৎস হচ্ছে ইকুইসেটাম, জাইলেম কেন্দ্রিক। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটু যদি আমরা বুঝি, তাহলে আমার একটু কমেন্ট করো তো যে ফার্নের প্রতিটা পত্রখণ্ডকে কি বলে? ফার্নের প্রতিটা পত্রখণ্ডকে কি বলে? একটু কমেন্ট করো, পত্রখণ্ডকে কি বলে? তারপর কমেন্ট করবা কচি পাতাকে কি বলে, আর কুণ্ডলী পাকানো অবস্থাকে কি বলে। কচি পাতাকে কি বলে, কুণ্ডলী পাকানো অবস্থাকে কি বলে, ঠিক আছে। আচ্ছা, আর বলো তো পটাশের উৎস কোনটা? পটাশের উৎস ঢেকি শাক বা ডায়োপটেরিস। আর সিলিকনের উৎস বললে ইকুইসেটাম, ইম্পর্টেন্ট, ইকুইসেটাম, হ্যাঁ। আর এই কোশ্চেনটা হয় কয়লা সৃষ্টি হয় কোথা থেকে? ট্রি ফার্ন থেকে। ট্রি ফার্ন থেকে কয়লা সৃষ্টি হয়, ট্রি ফার্ন থেকে কয়লা সৃষ্টি হয়, ঠিক আছে। এটুকু একটু পারতে হবে। এবার আসা হচ্ছে টেরিস। টেরিসের আরেকটা নাম আছে সানফার্ন, ইম্পর্টেন্ট। টেরিসের নাম কি? সানফার্ন। কেন সানফার্ন? কারণ টেরিস হচ্ছে সূর্যের আলোয় জন্মাতে মানে পছন্দ করে, এই জন্য এদেরকে বলা হয় সানফার্ন। আর সাইকাসকে বলা হয় পামফার্ন। পাশে একটু লিখে রাখো, সাইকাস হচ্ছে নগ্ন বীজের উদাহরণ, হ্যাঁ, ওইটাকে বলা হয় পামফার্ন। পামফার্ন। তাহলে সানফার্ন বললে বলবো ভাই টেরিস, পামফার্ন বললে বলবো সাইকাস। সানফার্ন বললে টেরিস, পামফার্ন বললে সাইকাস, ঠিক আছে। আচ্ছা, টেরিসের কয়টা প্রজাতি বাংলাদেশে জন্ম নেয়? 16টা। কয়টা? 16টা বলবা। কয়টা? 16টা বলবা। এই দেখো, আমি একটু আগে পড়েছিলাম কিন্তু, স্পোরোফাইট পর্যায়ের প্রথম কোষ কোনটা ছিল? একটু কমেন্ট করো তো, মনে করে একটু কমেন্ট করো তো। স্পোরোফাইট পর্যায়ের প্রথম কোষ কোনটা ছিল? এই যে উস্পোর বা জাইগোট, মনে আছে? উস্পোর বা জাইগোট পড়ছিলাম, ঠিক আছে। এবং টেরিস যেহেতু বলছে, টেরিডোফাইটার উদাহরণ টেরিস, তাহলে এদের প্রধান হচ্ছে স্পোরোফাইট, দীর্ঘ পর্যায়। আর সংক্ষিপ্ত পর্যায় কোনটা? গ্যামেটোফাইট। বলছিলাম স্পোরোফাইট কিন্তু ডিপ্লয়েড, হ্যাঁ, আর গ্যামেটোফাইট বলবা হচ্ছে হ্যাপ্লয়েড। বোঝা গেছে? ওকে, এইটুকু ইনশাল্লাহ পারবো আমরা। তারপর এখানে আসো, দেখো এইটুকু এখান থেকে আমরা পড়ছিলাম। এই যে টেরিস মানে টেরিডোফাইট, তাহলে ওদের যা বৈশিষ্ট্য এদেরও তাই বৈশিষ্ট্য হবে। দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, হ্যাঁ যায়। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে পাতা যৌগিক এবং কচি অবস্থায় কুণ্ডলিত থাকে। এই যে কুণ্ডলিত পাতাকে কি বলে? আমি কমেন্ট করতে বলছি, দেখি। উস্পোর। আচ্ছা, উস্পোর। আচ্ছা, কচি পাতা ক্রোজিয়ের, আর কুণ্ডলী পাকানো অবস্থা সার্সিনেট ভার্নেশন। গুড। ক্রোজিয়ের পাতা আর ইয়ে হচ্ছে সার্সিনেট ভার্নেশন। পত্রখণ্ড পিনা। গুড গুড। ট্রিফার্ন। এই তো অনেকগুলো কমেন্ট চলে গেছে আসলে, ঠিক আছে, হ্যাঁ। আর জাইগোট বা উস্পোর, এই তো মনে আছে। গুড 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 গুড। ওকে, এবার খেয়াল করো, হ্যাঁ। তাহলে কুণ্ডলী পাকানো অবস্থাকে আমরা বলছিলাম সার্সিনেট ভার্নেশন, আর পাতাকে বলছি কিন্তু ক্রোজিয়ের। ওকে, আচ্ছা। এবার এইখানে অনেক কিছু লেখা আছে, এখানে আমরা আরেকটা জিনিস পড়বো। এই যে আমরা দেখো, আমি বলি, এই যে আমরা এটা কি পড়লাম, এটা হচ্ছে আমাদের একটা ফার্ন ছিল, তাই না? টেরিস ছিল আর কি, হ্যাঁ, টেরিস। এখানে কুণ্ডলী পাকানো পাতা ছিল, এগুলো আমরা পড়ছি। এখন এই যে কাণ্ড, এদের কিন্তু কাণ্ড থাকে না, ঠিক আছে। এদের কি থাকে না? কাণ্ড থাকে না। কাণ্ড কিসে পরিণত হয়? রাইজোমে পরিণত হয়। কিসে পরিণত হয়? রাইজোম। একটু আগে আমরা পড়ছি, খেয়াল করবা যে আমাদের যে ব্রায়োফাইটা মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড ছিল,
তাহলে ব্রায়োফাইটাই মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, টেরিডোফাইটাই কাণ্ড রূপান্তরিত হয়ে রাইজোম তৈরি করে। কি তৈরি করে? রাইজোম তৈরি করে, ঠিক আছে। এবং এখানে এরকম শল্কপত্র থাকে, হ্যাঁ, যাদেরকে বলে র্যামেন্টা। কি বলা হয়? এদেরকে বলা হচ্ছে র্যামেন্টা। কি বলে? র্যামেন্টা। এরকম কি বলবো, এটা মানে চুলের মতো সুতা সুতা থাকে, ওটাকে বলে র্যামেন্টা। কোশ্চেন হবে র্যামেন্টার কালার কি? তুমি বলবো বাদামি কালার। কি বলবা? বাদামি কালার। তাহলে র্যামেন্টার কালার হচ্ছে বাদামি কালার, ঠিক আছে। তাহলে আমি আবার দেখে বলি, এটা টেরিস, এই পাতাকে বলে ফ্রন্ট, পত্রখণ্ডকে বলে পিনা, কুণ্ডলী পাকানো পাতাকে বলে ক্রোজিয়ের, কুণ্ডলী পাকানো অবস্থাকে বলে সার্সিনেট ভার্নেশন। এদের যে কাণ্ড কিসে পরিণত হয়? রাইজোমে পরিণত হয়। কিসে পরিণত হয়? রাইজোমে পরিণত হয়। কি দ্বারা আচ্ছাদিত থাকে? র্যামেন্টা দ্বারা আচ্ছাদিত থাকে। কি দ্বারা? র্যামেন্টা। এই র্যামেন্টা কি কালারের হয়? বাদামি কালারের হয়। র্যামেন্টা কি কালারের হয়? বাদামি কালারের হয়। আচ্ছা, ঠিক আছে, বাদামি। ভাইয়া রিপিট করেন, রিপিট করে দিলাম, বুঝতে পারছো? তাহলে এই যে কাণ্ড, এটা হচ্ছে রাইজোমে পরিণত হয়, আর এখানে র্যামেন্টা থাকে এরকম শল্ক পত্রের মতো, হ্যাঁ। ওইটা র্যামেন্টা কি কালারের হয়? বাদামি কালারের হয়, ঠিক আছে। এখন এই যে একটা পাতা বলছিলাম, পাতা, এই পাতাটা কেটে আমি এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে কোথায় রাখা যায়, এটা মুছে দিই, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে পাতা, এই পাতাটা কেটে আমি নিয়ে আসলাম, এই যে একটা পাতা নিয়ে আসলাম, ঠিক আছে। একটু খেয়াল করবা, এই জায়গায় একটু মনোযোগ দিলে দেখবা আর পড়া লাগবে না, হ্যাঁ, তুমি সব পারবা। এই জায়গাটা একটু মনোযোগ দিবা, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, হ্যাঁ। এই যে পাতা, ঠিক আছে। আচ্ছা, এই পাতা থেকে আমার উদ্দেশ্য হচ্ছে স্পোর তৈরি করা। ভাইয়া কি তৈরি করা? স্পোর তৈরি করা। তাহলে প্রথম কোশ্চেন হবে, স্পোর উৎপন্নকারী পাতাকে কি বলে? তুমি বলবা স্পোরোফিল। কি বলবা? লেখা আছে, আমি মিলাই দিব। আগে একটু তোমরা একটু বই নাও বা খাতা নাও, নিয়ে একটু ছবিটা আঁকো আমার সাথে সাথে, হ্যাঁ। তাহলে স্পোর উৎপন্ন করা আমাদের উদ্দেশ্য। আমরা ওই টেরিস থেকে একটা পাতা নিয়ে আসলাম, ঠিক আছে, এবং এই পাতায় আমরা স্পোর তৈরি করব। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, স্পোর উৎপন্নকারী পাতাকে কি বলে? স্পোরোফিল বলে। কি বলে? স্পোরোফিল বলে। কি বলে? স্পোরোফিল বলে, ঠিক আছে। আচ্ছা, স্পোর উৎপন্নকারী পাতাকে বললাম স্পোরোফিল। এইবার এই যে পাতার কিনারায়, হ্যাঁ, এইখান থেকে তোমার ধরো স্পোর তৈরি হবে। যে জায়গা থেকে স্পোর তৈরি হয় সেই জায়গাটা বা সেই টিস্যুটাকে কি বলে? টিস্যুকে বলে হচ্ছে অমোরা বা প্লাসেন্টা। লিখে নাও, টিস্যুকে বলে ভাই অমোরা বা প্লাসেন্টা। প্লাসেন্টা ইংরেজি শব্দের, বাংলা হচ্ছে অমোরা। তাহলে ওই যেখান থেকে আমার যে স্পোর তৈরি হবে ওই টিস্যুকে বলে অমোরা বা প্লাসেন্টা। তাহলে পাতাকে বললাম স্পোরোফিল, টিস্যুকে বললাম অমোরা বা প্লাসেন্টা। এখন এই যে এই জায়গাটা অমোরা বা প্লাসেন্টা, এর মধ্যে থাকে হচ্ছে সোরাস। আমি বুঝাই দিচ্ছি, আগে একটু লেখো আমার সাথে। এর মধ্যে থাকে সোরাস। কি থাকে? সোরাস। কি থাকে? সোরাস। তাই সোরাস কি বললেন তো? সোরাস থাকে। সোরাস কি? সোরাস হচ্ছে স্পোরেনজিয়ামের গুচ্ছ। স্পোরেনজিয়ামের গুচ্ছকে সোরাস বলে। কি বললাম? স্পোরেনজিয়ামের গুচ্ছকে সোরাস বলে। স্পোরেনজিয়ামের গুচ্ছকে স্পোরাস বলে। স্পোরেনজিয়াম কি? স্পোরেনজিয়াম থেকে আমাদের স্পোর তৈরি হয়। স্পোরেনজিয়াম থেকে আমাদের স্পোর তৈরি হয়। আবার খেয়াল করো, এটা একটা পাতা নিয়ে আসছি, এই পাতা থেকে আমাদের টার্গেট হচ্ছে স্পোর তৈরি করা। তো স্পোর উৎপন্নকারী পাতাকে কি বলে? স্পোরোফিল বলে। যে টিস্যু থেকে স্পোর বা সোরাস তৈরি হয়, স্পোর বা সোরাস যে টিস্যু থেকে তৈরি হয়, টিস্যুকে আমরা বলি প্লাসেন্টা বা অমোরা। কি বলি? প্লাসেন্টা বা অমোরা। তাহলে প্লাসেন্টা বা অমোরায় কি থাকে? সোরাস থাকে। বা সোরাস কি? স্পোরেনজিয়াম গুচ্ছকে সোরাস বলে। মানে সোরাসের মধ্যে অনেকগুলো স্পোরেনজিয়াম থাকে, ঠিক আছে। স্পোরেনজিয়াম গুচ্ছকে সোরাস বলে। স্পোরেনজিয়াম থেকে স্পোর তৈরি হয়। স্পোরেনজিয়াম থেকে স্পোর তৈরি হয়। স্পোরেনজিয়াম থেকে স্পোর তৈরি হয়। এটা সবাই বুঝতে পারছে কিনা? ঠিক আছে, যদি বুঝে থাকি, স্পোরেনজিয়াম থেকে ভাই স্পোর কিভাবে তৈরি হয়? এই যে একটা ধরো স্পোরেনজিয়াম, হ্যাঁ, এই একটা স্পোরেনজিয়ামে 16টা স্পোর মাতৃকোষ থাকে। কয়টা? 16টা স্পোর মাতৃকোষ থাকে। 16টা স্পোর দেখা যাচ্ছে কিনা বোর্ড একটু বলবা, হ্যাঁ। 16টা স্পোর মাতৃকোষ থাকে। এই একটা স্পোরেনজিয়ামের মধ্যে 16টা স্পোর মাতৃকোষ থাকে। তাহলে খেয়াল করো, একটা পাতাকে বললাম স্পোরোফিল, যেখান থেকে তৈরি হবে এটাকে বলি আমরা অমোরা বা প্লাসেন্টা। ওর মধ্যে সোরাস থাকে। সোরাস মানে কি? অনেকগুলো স্পোরেনজিয়াম একসাথে মিলে সোরাস তৈরি করে। অনেকগুলো স্পোরেনজিয়াম একসাথে মিলে সোরাস তৈরি করে। এই যে প্রত্যেকটা স্পোরেনজিয়াম
স্পোরেনজিয়ামের মধ্যে 16টা স্পোর মাতৃকোষ থাকে। কয়টা স্পোর মাতৃকোষ থাকে? 16টা স্পোর মাতৃকোষ। আমি কোষ বিভাজন পড়ানোর সময় বলছিলাম মাতৃকোষ মানে ডিপ্লয়েড, মাতৃকোষ মানে কি ডিপ্লয়েড, ঠিক আছে? তাহলে এই যে স্পোর মাতৃকোষ, এখানে হয় মেয়োসিস কোষ বিভাজন, মেয়োসিস। এখন তোমরা বলো মেয়োসিসে একটা থেকে কয়টা কোষ তৈরি হয়? মেয়োসিসে বলো তো একটা থেকে কয়টা তৈরি হয়? মেয়োসিসে একটা থেকে কয়টা তৈরি হয়? মেয়োসিসে একটা থেকে কয়টা কোষ তৈরি হয়? একটা থেকে 4টা হয়। তাহলে 16টা থেকে 4 16 64টা স্পোর তৈরি হয়। কয়টা স্পোর তৈরি হয়? 64টা স্পোর তৈরি হয়, ঠিক আছে? এবং এইটা কিন্তু ডিপ্লয়েড এবং মেয়োসিস হয়ে গেছে, তার মানে স্পোর হবে হচ্ছে হ্যাপ্লয়েড। স্পোর কি হবে? স্পোর হবে হ্যাপ্লয়েড। তাহলে আমি আবার বলি, খেয়াল করে এই জায়গাটা বুঝলে দেখবা আর কিছু পড়া লাগবে না, সব পড়া শেষ। হ্যাঁ, তো সেটা কি ভাই? প্রথমে পাতা, পাতাকে বললাম স্পোরোফিল। যে টিস্যু থেকে তৈরি হবে টিস্যুকে বললাম অমরা বা প্লাসেন্টা, ঠিক আছে? আচ্ছা, এবার টিস্যুতে কি থাকে? এখানে সোরাস থাকে। কি থাকে? সোরাস থাকে। মানে সোরাস যেখানে অবস্থান করে তাকে অমরা বা প্লাসেন্টা বলে। ক্লিয়ার? সোরাস কি? স্পোরেনজিয়াম গুচ্ছকে সোরাস বলে। স্পোরেনজিয়াম গুচ্ছকে সোরাস বলে। স্পোরেনজিয়াম, একটা স্পোরেনজিয়ামের মধ্যে 16টা স্পোর মাতৃকোষ থাকে। একটা স্পোরেনজিয়ামের মধ্যে 16টা স্পোর মাতৃকোষ থাকে। স্পোর মাতৃকোষ ডিপ্লয়েড। এখানে মেয়োসিস কোষ বিভাজন হয়, সেখান থেকে একটা থেকে 4টা মানে 16টা থেকে 64টা স্পোর তৈরি হয়। স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড, স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড। এটা বুঝতে পারছে কিনা সবাই? ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা একটু আমার কমেন্ট করে জানাও। তাইলে এই যে স্পোরের আগে যা ছিল, এই যে স্পোরেনজিয়াম বলো বা সোরাস বলো, এরা সবাই কিন্তু ডিপ্লয়েড। সোরাসও যদি বলে ডিপ্লয়েড, স্পোরেনজিয়াম বললেও কি বলবা? ডিপ্লয়েড, ঠিক আছে? কারণ এখানে তো কোনো মেয়োসিস কোষ বিভাজন হয় নাই, হয়েছে কোথায়? যে স্পোর মাতৃকোষ থেকে স্পোর তৈরি হয়েছে, তার মানে এই স্পোর মাতৃকোষও ডিপ্লয়েড, শুধু স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড। ক্লিয়ার? পারবো এইটুকু আমরা? আচ্ছা, আর এই যে যেখানে এখানে বললাম না আমাদের কি থাকে, এখানে আমাদের প্লাসেন্টা বা অমরা থাকে। এই প্লাসেন্টা বা অমরা পাতা হচ্ছে মাথার দিকে একটু বাঁকা থাকে। হ্যাঁ, বাঁকা থেকে এই জায়গাটা ঢেকে রাখে। তো এই যে ঢাকনার মতো যে জায়গা, ওইটাকে বলে ফলস ইন্ডুসিয়াম। কি বলে? ফলস ইন্ডুসিয়াম। এই কথাগুলো একটু নতুন, হ্যাঁ, নতুন কথা বলে বুঝতে একটু কষ্ট হইতে পারে। তুমি একবার দুইবার পড়লে তখন তুমি ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে এই যে বাঁকানো থাকে এটাকে কি বলে? ফলস ইন্ডুসিয়াম। কি বলে? ফলস ইন্ডুসিয়াম। এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা? জি ভাইয়া, ভালো বুঝছি। ক্লিয়ার ভাই? এবার চলো আমি মিলাই দিই। হ্যাঁ, আমি একটু মুছে দিই এগুলো মুছে দিয়ে আমি মিলাই দিই। মিলাই দিলে দেখবা তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবার সবাই আমার সাথে দেখবা, আমি জাস্ট মিলাই দেবো, আমি এক্সট্রা করে কিছুই পড়াবো না, জাস্ট মিলাই দিব। ওকে, চলে আসো চলে আসো। কি বলতেছে খেয়াল করো। প্রথমে ভাইয়া দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। আমরা জানি কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয় বলছি, কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয় বলছি। রাইজোমে র্যামেনটা থাকে কি বর্ণের? বাদামি বর্ণের। কি বর্ণের? বাদামি বর্ণের। এই যে কচি অবস্থায় কুণ্ডলিত থাকে, পাতাকে বলছিলাম ক্রোজিয়ের, অবস্থাকে বলছিলাম সার্সিনেট ভার্নেশন। ওকে, আচ্ছা। টেরিস কিন্তু টেরিডোফাইট, মানে হচ্ছে তোমার স্পোরোফাইটিক, এরা বলছিলাম এরা ভাস্কুলার অপুষ্পক, এটাও আমরা প্রথমে পড়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, এবার একটু নিচে আসো। আচ্ছা, নিচে আসার আগে এই পাশে আসো, এই পাশটা আমরা একটু পড়ে ফেলি। হ্যাঁ, দেখো এই যে স্পোরেনজিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায় সোরাস গঠন করে। এই যে পাতা ছিল, পাতার কিনারায় যে টিস্যুকে বলছিলাম হচ্ছে অমরা, এর মধ্যে ছিল হচ্ছে সোরাস। এই সোরাসটা কি? এই অনেকগুলো স্পোরেনজিয়া একত্রিত হয়ে এই সোরাস গঠন করছিল, ওইটাই বলছে, ঠিক আছে? আচ্ছা, স্পোরেনজিয়াম ফলস ইন্ডুসিয়াম দিয়ে ঢাকা থাকে। এই যে স্পোরেনজিয়াম কোথায় থাকে? সোরাসের মধ্যে থাকে। সোরাস কোথায় থাকে? অমরা বা প্লাসেন্টায় থাকে। এটা ঢাকা থাকে কি দিয়ে? ওই যে মাথার দিকে বলছিলাম একটু বাঁকানো থাকে, বাঁকানো থাকে, ওইটা দিয়ে ঢাকা থাকে। এই যে ফলস ইন্ডুসিয়াম দিয়ে ঢাকা থাকে। কি দিয়ে ঢাকা থাকে? ফলস ইন্ডুসিয়াম দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে? আচ্ছা, এবং প্রোথ্যালাস হচ্ছে গ্যামেটোফাইটিক সবুজ, এটা আমি একটু পরে বলতেছি, ওটা নিচে চলে আসো। আচ্ছা, এই যে এবার গঠন, আমি যা যা এতক্ষণ পড়াইছি তাই এখানে লেখা আছে, তুমি জাস্ট মিলাবা, আর কিছু না। আচ্ছা, বাবলুদা কমেন্ট করছে আগামীকাল ক্লাস নেবেন কি? হ্যাঁ, অবশ্যই আগামীকাল ক্লাস নিব, অফলাইনে নিব, অনলাইনে ইনশাল্লাহ নিব। হ্যাঁ, আচ্ছা, টেরিসের গঠন দেখো। টেরিস বলছিলাম ভাই স্পোরোফাইটিক বা রেণুধর বা ডিপ্লয়েড বলছি। আচ্ছা, ক্লিয়ার? এবার আসো, এই যে কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয় বলছিলাম, এটাও বলছি। আচ্ছা, ফার্নের পাতাকে কি বলে বা টেরিসের পাতাকে কি বলে? ফ্রন্ট বলে বলছিলাম। কুণ্ডলিত কচি পাতাকে কি বলে? ক্রোজিয়ার বলে বলছিলাম। আমি কিন্তু আগে বুঝাই নিচ্ছি, এখন মিলাই দিচ্ছি, জাস্ট পড়াচ্ছি না, মিলাই দিচ্ছি। তাহলে কুণ্ডলিত কচি পাতাকে বলে ভাইয়া ক্রোজিয়ার। পত্রখণ্ডকে কি বলে? পিনা বলে। আর কুণ্ডলী পাকানো অবস্থাকে কি বলে? সার্সিনেট ভার্নেশন বলে। দেখো তো মিলছে কিনা?
মিলছে? আচ্ছা, এবার দেখো ফার্নের শল্কপত্রকে বলা হয় র্যামেন্টা। ওই যে এরকম শল্কপত্র, শল্ক চুলার মতো থাকে, ওটাকে বলে হচ্ছে র্যামেন্টা। কি বর্ণের হয় ভাইয়া? বাদামি বর্ণের হয়। কি বর্ণের হয়? বাদামি বর্ণের হয়। এবং এটা কোশ্চেন হয় প্রতিকূল অবস্থায় এই যে ফার্নকে বাঁচিয়ে রাখে কোনটা? বলবা শল্ক। কোনটা? থ্যালাসকে বাঁচিয়ে রাখে হচ্ছে শল্ক। ঠিক আছে, ওকে, পারবা সবাই? আচ্ছা, যদি পারি তাইলে নিচে চলে আসো। এখানে কি বলছে? ভাস্কুলার বাউন্ডারি হেলিওড্রোসেন্ট্রিক, এটা তোমরা 8 অধ্যায়ে পড়ছো, জাইলাম কেন্দ্রিক। ঠিক আছে, এদেরও প্রস্থচ্ছেদ করলে 3টা অঞ্চল পাওয়া যায়। ওদেরও 3টা পড়ছিলাম, রিক্সিয়ার যে ফটোসিনথেটিক, তারপরে হচ্ছে সঞ্চয় আর নিম্নত্বক। ফটোসিনথেটিকে ক্লোরোপ্লাস্ট ছিল, সঞ্চয় করতো স্বেচ্ছা জাতীয় খাদ্য, আর নিম্নত্বকে মূল থাকে না, এই জন্য এককোষী রাইজোট আর বহুকোষী স্কেল ছিল। এদেরও 3টা পাওয়া যায়। ঠিক আছে, এইটুকু জানলে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত সবাই বুঝছে কিনা? যদি বুঝে থাকে দেখো আরো মিলাই দিই। হ্যাঁ, এই যে অযৌন জনন, অযৌন জনন হয় স্পোরের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। স্পোর হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? একটু কমেন্ট করো তো। স্পোর কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? স্পোর হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? বলছিলাম স্পোর মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড, স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, এবার খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, অঙ্গজনন হয় রাইজোমের মাধ্যমে, কাণ্ড রাইজোমে পরিণত হয়, ওইটা অঙ্গজনন। এটা দাগ দিয়ে রাখবা। এবার খেয়াল করো এখানে এই যে স্পোরেনজিয়ামের অভ্যন্তরে যে রেণু বা স্পোর সৃষ্টি হয়, এটার মাধ্যমে অযৌনচলন ঘটে। হ্যাঁ, দেখো কি হয় যে পাতার কিনারা ভাঁজ হয়ে স্পোরেনজিয়াম গঠন করে। এই যে ভাঁজ হয়ে মানে যে ফলস ইন্ডিসিয়ামের কথাটা এখানে বলছে। স্পোরেনজিয়াম গুচ্ছকে কি বলে? আমি বলছিলাম স্পোরেনজিয়াম গুচ্ছকে কি বলে? সোরাস বলে। ভাইয়া কি বলে? সোরাস বলে। সোরাসও কি বর্ণের? বাদামি বর্ণের। এই অধ্যায়ে যাই বলুক তুমি বললো বাদামি বর্ণের। কি বর্ণের? বাদামি বর্ণের। এবং সোরাস বলছিলাম ভাইয়া ডিপ্লয়েড, 2n বলছি, শুধুমাত্র স্পোর হ্যাপ্লয়েড, বাকি সোরাস, স্পোরেনজিয়াম, স্পোর মাতৃকোষ সবাই ডিপ্লয়েড। আমি বলছি কিন্তু স্পোরেনজিয়াম উৎপন্নকারী যে টিস্যুকে কি বলছিলাম? প্লাসেন্টা বা অমরা বলছিলাম। ছবিটা মনে করো, প্লাসেন্টা বা অমরা বলছিলাম। পাতার কিনারা ভেতরের দিকে যে ঢাকনার মতো হয়, যে ঢাকনার মতো হয়েছিল, এটাকে কি বলছিলাম? ফলস ইন্ডোসিয়াম বলছিলাম। কি বলছিলাম? ফলস ইন্ডোসিয়াম বলছিলাম। সোরাস উৎপন্নকারী বা স্পোর উৎপন্নকারী পাতাকে বলি স্পোরোফিল। কি বলি? স্পোরোফিল। ঠিক আছে, স্পোরোফিলের বাংলা হচ্ছে বীজ গুটি। বাংলা হচ্ছে বীজ গুটি। হ্যাঁ, তারপর কি বলছিলাম ভাইয়া? প্রতিটা স্পোরেনজিয়ামে কয়টা স্পোর মাতৃকোষ আছে? 16টা। এরা হচ্ছে 2n মানে ডিপ্লয়েড। এবং এই স্পোর মাতৃকোষে কি হয়? মেয়োসিস কোষ বিভাজন হয়। মেয়োসিস হয়ে 1টা থেকে 4টা 64টা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়। এবং স্পোরের বর্ণ কি ভাইয়া? যাই বলবা বাদামি। কি বলবা? বাদামি বর্ণের। এই যে দেখো সবকিছু সবাই বুঝছো কিনা? এই পর্যন্ত আমার একটু আগে কমেন্ট করে দাও ভাইয়া বুঝছে, তারপর আমি সামনে আগাবো। আর যদি কেউ না বুঝো তাহলে বলবো, আমি আবার বুঝাই দিব। তাহলে দেখো আমি এতক্ষণ যা যা পড়াইলাম আমি কিন্তু ওইটাই হচ্ছে ছবির মাধ্যমে। কখন থেকে কমেন্ট করছে? আচ্ছা দেবাশিস ভাই, আপনার কমেন্টও পড়ে ফেললাম। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছে কিনা? হ্যাঁ, এই পর্যন্ত বুঝে থাকলে আমি যা ছবি আঁকাইছি এতক্ষণ পড়াইছে এটা মনে করবো সার্থক। না বুঝলে বলবো, আমি আবার যে জায়গাটা বুঝো না ওই জায়গাটা আবার পড়াই দিব। সবাই একটু কমেন্ট করো এই পর্যন্ত বুঝছো কিনা, ক্লিয়ার কিনা, ছবিটা মাথার মধ্যে রাখবা। একটু কমেন্ট করো সবাই। এমন কমেন্ট এখন আমার কাছে একটা আসে নাই। বুঝছো কিনা এই কমেন্টটা একটু করে ফেলো। বুঝছি, এই যে শামিমা শেফা প্রথম কমেন্ট পাইলাম, বুঝছি। কারো যদি কনফিউশন থাকে কোশ্চেন করবা। জিএম ফয়সাল আলম, বুঝছি। নাদিয়া সুলতানা, বুঝছি ভাই। যদি না বুঝে থাকো ভাই, ক্লাসটা আরেকবার একটু রিপিট দেখে ফেলবা। ঠিক আছে, খুব সুন্দর করে বুঝাইছি এবং আশা করি তুমি যদি একবার দুইবার দেখো তাহলে তুমি বুঝতে পারবে। আর বুঝলে তোমার হচ্ছে মুখস্থ করা লাগবে না। ভাইয়া কতবার কমেন্ট করুন, একবারও পড়লেন না। আরশাদ ভাই ভাইয়ের কমেন্ট তো পড়ছি, আপনার গফকে বলে দিব, এইসব আমার নাই ভাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরশাদ ভাই, হুজুর মানুষ হয়ে এইগুলো কেমনে বলে ভাই বলেন তো? আচ্ছা ঠিক আছে, বুঝছি। তারপর জি ভাই, বুঝছি স্পোর বাদামি মানে জি। আচ্ছা একজন বলো বুঝি নাই, আমি তারা আবার বুঝাবো। একজন একটু বলো বুঝি নাই। আমি একটু কমেন্ট দেখতে চাই ভাই, বুঝি নাই। সবাই লিখছে বুঝছি। শাহানারা বেগম বুঝছি, ফারিয়া রিচি বুঝছি, মাহিন রেজা বুঝছি, আনিকা নেহা বুঝছি। ক্লিয়ার? সুমাইয়া ক্লিয়ার? সবাই বুঝছে? সবাই বুঝছে, তাহলে আবার বলা লাগবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছে। পড়া কিন্তু শেষ। হ্যাঁ, এইটুকু আমাদের পড়া ছিল। লাস্ট হচ্ছে প্রোথ্যালাস নিয়ে একটু পড়া আছে, প্রোথ্যালাসটা আমি একটু পড়াই দিব। তার আগে একটু আসো, এই যে স্পোরেনজিয়াম নিয়ে এত কথাবার্তা বললাম না, স্পোরেনজিয়াম হচ্ছে ডিপ্লয়েড। স্পোরেনজিয়াম থেকে স্পোর তৈরি হয়। একটা স্পোরেনজিয়ামে 16টা স্পোর মাতৃকোষ থাকে। আচ্ছা, তো স্পোরেনজিয়ামের গঠনটা একটু দেখো। স্পোরেনজিয়ামের গঠনটা হচ্ছে এরকম। আচ্ছা, এটা তো একটু উপরে চলে গেল,
নিচে রাখি। স্পোরেনজিয়ামের গঠনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা স্পোরেনজিয়াম। হ্যাঁ, এই যে স্পোরেনজিয়ামের এইটাকে বলা হয় বৃন্ত, দেখেই বোঝা যাচ্ছে বৃন্ত। হ্যাঁ, এটাকে বলা হয় বৃন্ত। আর টোটালটাকে বলা হয় হচ্ছে ক্যাপসিউল। কি বলে? ক্যাপসিউল। ক্যাপসিউল উপরের পার্টটাকে বলা হয় ক্যাপসিউল, নিচেরটাকে বলা হয় বৃন্ত। এই ক্যাপসিউল আবার তিনটা ভাগে ভাগ করা। কয়টা ভাগে? তিনটা ভাগে ভাগ করা। তার মধ্যে উপরের ভাগকে বলে অ্যানিউলাস। কি বলে? অ্যানিউলাস। তোমাদের বইয়ে সুন্দর করে ছবি দেওয়া আছে। হ্যাঁ, নিচের ভাগটাকে বলে স্টোমিয়াম। কি বলে? স্টোমিয়াম। আবার বলি, একটু কঠিন নাম তো, প্রথমবার দেখলে একটু কষ্ট হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা স্পোরেনজিয়াম। এটা কি ভাই? একটা স্পোরেনজিয়াম। ঠিক আছে। আচ্ছা, স্পোরেনজিয়ামের দুটো অংশ, বৃন্ত আর ক্যাপসিউল। ক্যাপসুল আবার তিনটা অংশ, তার মধ্যে দুইটা অংশ আমরা পড়বো। উপরে এটাকে বলি অ্যানিউলাস আর এটাকে বলি স্টোমিয়াম। অ্যানিউলাস, স্টোমিয়াম। এখন এই স্পোরেনজাইমের মধ্যে কি বলছিলাম? স্পোরেনজাইমের মধ্যে কি থাকে? 16টা স্পোর মাতৃকোষ থাকে। এখন এখানে 16টা এরকম স্পোর মাতৃকোষ আছে ধরো। হ্যাঁ, 16টা স্পোর মাতৃকোষ আছে। ঠিক আছে, 16টা স্পোর মাতৃকোষ আছে। এখন তোমার কোশ্চেন হবে হচ্ছে, এই স্পোর মাতৃকোষের বিকাশে সহায়তা করে কোনটা? স্পোরের বিস্তারে সহায়তা করে কোনটা? এই যে অ্যানিউলাস সহায়তা করে। কেন? অ্যানিউলাস উপরে থাকে না, এইটা তোমার যত বড় হবে তত বেশি বিস্তার হবে। অ্যানিউলাস বাড়তে থাকলে স্পোরও বড় হইতে থাকবে। তাহলে বিস্তারে সহায়তা করে বললে তুমি বলবে অ্যানিউলাস। আর স্টোমিয়াম কি? ধরো এইটা তোমার বিস্তার হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমার স্পোর মাতৃকোষ বের হয়ে আসবে। বের হয়ে আসবে কোথা থেকে? এই বের হওয়ার সময় এই স্টোমিয়ামটা কি হয়? স্টোমিয়ামটা হচ্ছে এরকম রাপচার হয়ে যায়। ঠিক আছে, স্টোমিয়ামটা এরকম রাপচার হয়ে যায়, হয়ে গেলে তোমার এই যে এটা এই পাশ দিয়ে বের হয়ে যায়। তাইলে স্পোর নির্গমনে সহায়তা করে স্টোমিয়াম, আর স্পোরের বিস্তারে সহায়তা করে অ্যানিউলাস। বোঝা গেছে? তাহলে স্পোরের, কমেন্ট করো, স্পোরের বিস্তারে কে সহায়তা করে, স্পোর নির্গমনে কে সহায়তা করে, একটু কমেন্ট করে ফেলো। ওকে। এবং অ্যানিউলাস হচ্ছে পানিগ্রাহী, মানে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক, পানি আকর্ষী। ঠিক আছে। আর স্টোমিয়াম হচ্ছে হাইড্রোফোবিক। লেখা নেই, পরীক্ষায় আসবে, লিখে রাখো। স্টোমিয়াম হাইড্রোফোবিক মানে পানি বিকর্ষী। ঠিক আছে, হাইড্রোফিলিক হচ্ছে অ্যানিউলাস। এবং লেখা আছে দেখো, স্পোরের বিস্তার ঘটে অ্যানিউলাস, উপর দিকে বড় হইলে স্পোরের বিস্তার ঘটে। আর স্টোমিয়াম রাপচার হয়ে বের হয়ে যায়, স্পোর নির্গমনে সাহায্য করে হচ্ছে স্টোমিয়াম। ওকে, এইটুকু সবাই বুঝতে পারছি? ছবি আঁকায় নোবেল দেওয়ার জোর দাবি জানা। আসলে আমি কত সুন্দর ছবি এঁকে না বলো, ছবি এঁকে তোমাদের কত সুন্দর করে পড়াই দিলাম। আচ্ছা, অ্যানিউলাস বিকাশে সাহায্য করে, স্টোমিয়াম হচ্ছে স্পোর বের হইতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা এটুকু পারবো। আচ্ছা সবাই আমার একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করে দাও তো, যে দেখি এখন ওই আগে যেটা পড়াইছিলাম ওটা বুঝছো কিনা বলো তো। যে সোরাস উৎপন্নকারী পাতাকে কি বলে, আর সোরাস উৎপন্ন হয় যে টিস্যু, ওই টিস্যুকে কি বলে? পাতাকে কি বলে, টিস্যুকে কি বলে? পাতাকে কি বলে, টিস্যুকে কি বলে? একসাথে একটু কমেন্ট করে দাও। হ্যাঁ, পাতাকে কি বলে আর টিস্যুকে কি বলে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু স্পোরেনজিয়ামের গঠনও পড়লাম। হ্যাঁ, এইবার আসো, এইবার হচ্ছে আমরা টেরিসের যৌন জনন পড়ি। ভাইয়া, ওই যে আমরা কোন পর্যন্ত আসছিলাম বলতো? আমরা আসছিলাম স্পোর পর্যন্ত, তাই না? স্পোর হয়েছিল স্পোর মাতৃকোষ থেকে, 2n থেকে মেয়োসিসের মাধ্যমে স্পোর হয়। স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে। আচ্ছা, এই স্পোর যখন বড় হয়, স্পোর বড় হইলে তাকে আমরা বলি প্রোথ্যালাস। কি বলি? প্রোথ্যালাস বলি। কি বলি? প্রোথ্যালাস। স্পোর বড় হইলে তাকে আমরা বলি প্রোথ্যালাস। তাহলে প্রোথ্যালাস কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এটা আমরা কমেন্ট করে জানো। প্রোথ্যালাস কি হ্যাপ্লয়েড হবে নাকি ডিপ্লয়েড হবে? টিস্যুকে বলি অমোরা বা প্লাসেন্টা। গুড, টিস্যু হচ্ছে প্লাসেন্টা। আর পাতাকে কি বলি? স্পোরোফিল। এই তো, গুড, তাহলে তোমরা পারছো। স্পোরোফিল, গুড গুড গুড। এবং আমার একটু কমেন্ট করো যে স্পোর বড় হয়ে তোমার প্রোথ্যালাস তৈরি করে, কোনো চেঞ্জ আসে না, কোনো কোষ বিভাজন হয় না, শুধু বড় হয়। তাহলে এটা কি হবে, হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? টিস্যু হচ্ছে প্লাসেন্টা। গুড, স্পোরোফিল, স্পোরেনজিয়াম। ঠিক আছে ঠিক আছে, প্লাসেন্টা, টিস্যু, পাতা, স্পোরোফিল, টিস্যু, প্লাসেন্টা। এই তো বুঝছো সবাই। গুড গুড গুড। আচ্ছা, 2n, সুরাইয়া কমেন্ট করছে 2n, একটু বলো তো 2n। আচ্ছা, এটা সবাই ভুল করে। হ্যাঁ, 2n n, এই হাবিব আক্তার কমেন্ট করছে n। স্পোরোফিল, অমরা বা প্লাসেন্টা। আর 2n, এই যে দেখছো, এটা কিন্তু অনেকেই ভুল করে। হ্যাঁ, টিস্যু, অমরা বা প্লাসেন্টা। আচ্ছা খেয়াল করো, এই যে স্পোর, এটা একটা স্পোর, এটা ছোট আছে, এটা হ্যাপ্লয়েড, এটা জাস্ট বড় হইছে, এটা হবে হ্যাপ্লয়েড। এখানে কোনো কোষ বিভাজন হয় নাই, তো এটা 2n কিভাবে হবে? হ্যাঁ, তোমার তো দুইটা মিলিত না হইলে কখনো 2n হবে না। আমি বলছি এটা জাস্ট কি হয়েছে, এটা হচ্ছে জাস্ট তোমার বড় হয়েছে, আর কিছু হয় নাই। তাইলে এই যে তোমার
প্রোথ্যালাস, এইটাও হ্যাপ্লয়েড হবে। এটা অনেকেই ভুল করে। হ্যাঁ, প্রোথ্যালাস কিন্তু হ্যাপ্লয়েড। প্রোথ্যালাস কি বলবা? হ্যাপ্লয়েড। বা প্রোথ্যালাস আমি একটু আঁকি, আমি ছবি আঁকি সুন্দর করে। প্রোথ্যালাস হচ্ছে হৃৎপিণ্ড আকৃতির, কেমন? এই যে হার্ট শেপ, এটা সুন্দর করে একটা হার্ট আঁকাই দিলাম, এটা হচ্ছে আমাদের প্রোথ্যালাস। ঠিক আছে, সুন্দর হয়েছে না হার্টটা? দেখো হৃৎপিণ্ড আকৃতির প্রোথ্যালাস। ঠিক আছে, এটা হচ্ছে প্রোথ্যালাস। প্রোথ্যালাস হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? প্রোথ্যালাস অবশ্যই হ্যাপ্লয়েড। কেন? স্পোর বড় হয়ে প্রোথ্যালাস হয়েছে, তাহলে এখানে কোনো কি হয়েছে, ফার্টিলাইজেশন হয়েছে, জাইগোট ফর্ম হয়েছে না, তাহলে এটা হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, এবং প্রোথ্যালাস নিয়ে কি পড়তে হবে? প্রোথ্যালাস হচ্ছে কি আকৃতির? দেখো তো, হার্ট শেপ, হৃৎপিণ্ড আকৃতির। এবং আমি সব জায়গায় বলছি যে কালার বলুক তুমি বলবো বাদামি। ভাইয়া র্যামেন্টার কালার কি? ভাইয়া বাদামি। রাইজোমের কালার কি? ভাইয়া বাদামি। ঠিক আছে, তুমি যাই বলবা সব বলবা বাদামি। কিন্তু এই প্রোথ্যালাস হচ্ছে সবুজ। প্রোথ্যালাস হচ্ছে সবুজ, এটা মনে রাখবে। এটা কি কি কালারের? এটা হচ্ছে সবুজ হয়। ঠিক আছে, কি কালারের হয়? সবুজ হয়। কি আকৃতির? হৃৎপিণ্ড আকৃতির। কি কালারের হয়? সবুজ হয়। এই যে মাথায় দেখছো লাভের মাথায় একটা খাস থাকে না, এই খাসকে বলে অগ্রস্থ খাজ। এটা ছবি আঁকায় রাখো, এটাকে বলে অগ্রস্থ খাজ। এটাকে কি বলে ভাইয়া? অগ্রস্থ খাজ। অগ্রস্থ খাজ। এবং অগ্রস্থ খাজের কাছাকাছি স্ত্রী জননাঙ্গ থাকে। স্ত্রী জননাঙ্গ থাকে। স্ত্রী জননাঙ্গের নাম কি? একটু কমেন্ট করো তো, না দেখে বলবা। স্ত্রী জননাঙ্গ আমরা অনেকবার পড়ছি। স্ত্রী জননাঙ্গের নাম কি? স্ত্রী জননাঙ্গের নাম কি? স্ত্রী জননাঙ্গের নাম কি? স্ত্রী জননাঙ্গের নাম কি? দেখো লেখা আছে আর্কেগোনিয়াম। স্ত্রী জননাঙ্গকে কি বলে? আর্কেগোনিয়াম। আর নিচে থাকে অ্যানথেরিডিয়াম বা পুরুষ জননাঙ্গ। নিচে হচ্ছে পুরুষ জননাঙ্গ বা অ্যানথেরিডিয়াম। ঠিক আছে, তাহলে উপরে থাকে হচ্ছে আর্কেগোনিয়াম, নিচে থাকে অ্যানথেরিডিয়াম। উপরে থাকে আর্কেগোনিয়াম, নিচে থাকে অ্যানথেরিডিয়াম। বাদামি। আচ্ছা ঠিক আছে, প্রোথ্যালাস হলো সবুজ। আচ্ছা ঠিক আছে, ওকে। এবং দেখো এটা অনেকে ঘোলাই ফেলে যে উপরে স্ত্রী ছিল নাকি নিচে স্ত্রী ছিল, বা উপরে পুরুষ ছিল নিচে পুরুষ ছিল। আমরা প্রশ্ন লেডিস ফার্স্ট, মানে মেয়েরা সবসময় আগে থাকবে, এজন্য অগ্রস্থ খাজের কাছাকাছি থাকে স্ত্রী জননাঙ্গ। ঠিক আছে, কি আকৃতির? ফ্লাক্স আকৃতির। আর নিচের দিকে থাকবে অ্যানথেরিডিয়া, মানে পুরুষ জননাঙ্গ। কি আকৃতির? গোলাকৃতির বা নাশপাতি আকৃতির। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু তাহলে আমাদের পাঠতে হবে। আর এদের নিচে এরকম মূল থাকে না, তো এদের কি থাকে? রাইজয়েড থাকে। এদের কি থাকে? এরকম রাইজয়েড থাকে। কি থাকে ভাইয়া? রাইজয়েড থাকে। কি থাকে? রাইজয়েড থাকে। এবং খেয়াল করো, একই দেহে পুরুষ জননাঙ্গ আছে, একই দেহে স্ত্রী জননাঙ্গ আছে। এই জন্য এদেরকে বলা হয় সহবাসী। কি বলা হয়? সহবাসী। এবং অনেকে মনে করে কি যে দুইটাই আছে, এই জন্য মনে হয় ডিপ্লয়েড, কিন্তু না ভাই, এটাও হ্যাপ্লয়েড এটাও হ্যাপ্লয়েড। ঠিক আছে, এটা তো মিলিত হয় নাই, তাহলে এরা হচ্ছে প্রোথ্যালাস হ্যাপ্লয়েড। তাহলে প্রোথ্যালাস না কি কি পড়লাম? হৃৎপিণ্ড আকৃতির, সবুজ কালারের, এরা হচ্ছে হ্যাপ্লয়েড। এবং উপরের দিকে অগ্রস্থ খাজ থাকে, অগ্রস্থ খাজের কাছাকাছি থাকে স্ত্রী জননাঙ্গ যেটা ফ্লাক্স আকৃতির, নিচে থাকে অ্যানথেরিডিয়াম পুরুষ জননাঙ্গ যেটা হচ্ছে গোলাকৃতির বা নাশপাতি আকৃতির। ঠিক আছে, ওকে। আর নিচে কি থাকে? রাইজয়েড থাকে। কি থাকে? রাইজয়েড থাকে। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটুকু আমরা বুঝলাম। হ্যাঁ, তাহলে সবাই একটু কমেন্ট করে দাও তো, সবাই একটু কমেন্ট করে দাও। কি কমেন্ট করবা? এই যে ঢাকনার মতো একটা জিনিস থাকে না, যেটা হচ্ছে তোমার অমরা প্লাসেন্টাকে ঢেকে রাখে, ঢাকনার মতো। ওই ঢাকনার মতো জিনিসটাকে কি বলে? একটু কমেন্ট করো সবাই। ঢাকনার মতো যেটা হচ্ছে অমরা প্লাসেন্টাকে ঢেকে রাখে, ওই ঢাকনার মতোটাকে কি বলে? ঠিক আছে, এটা একটু কমেন্ট করবা। আচ্ছা, তারপরে কমেন্ট করবো হচ্ছে স্পোরেঞ্জিয়াম গুচ্ছকে কি বলে? কমেন্ট করবা স্পোরেঞ্জিয়াম গুচ্ছকে কি বলে? স্পোরেঞ্জিয়াম গুচ্ছকে কি বলে? তারপরে কমেন্ট করবা স্পোরেঞ্জিয়াম কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? স্পোরেঞ্জিয়াম কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? একটু কমেন্ট করে দাও। ঠিক আছে, এবং দেখো আমি যা যা পড়াইলাম ওইটা এখানে একটু তোমার মিলাই দিয়ে আমি কি কি আছে। এই যে ফার্নের হৃৎপিণ্ডাকার গ্যামেটোফাইটকে প্রোথ্যালাস বলে। ঠিক আছে, এবং এটা কিন্তু গ্যামেটোফাইট। কেন হ্যাপ্লয়েড বলছি না? প্রোথ্যালাস কি হ্যাপ্লয়েড দশা। হ্যাপ্লয়েড দশা দেখছো না, গ্যামেটোফাইট, হৃৎপিণ্ডাকার। আচ্ছা, গ্যামেটোফাইটের প্রথম কোষ স্পোর। ভাইয়া খেয়াল করো, স্পোরোফাইটের প্রথম কোষ পড়ছিলাম জাইগোট বা উস্পোর। আর এইখানে আমরা একটাই জিনিসই কিন্তু হ্যাপ্লয়েড পড়ছি, স্পোর। তো গ্যামেটোফাইটিক মানে কি? হ্যাপ্লয়েড। তাহলে এর প্রথম কোষ বলবা ওই স্পোর, যেটা হ্যাপ্লয়েড। আর বাকি সব কিন্তু ডিপ্লয়েড ছিল। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো প্রোথ্যালাসের যৌন জনন ঘটে, এটা তো আমরা তখন পড়লাম। মাথায় কি ছিল? অগ্রস্থ খাজ ছিল। প্রোথ্যালাস থেকে নিজে কি ছিল? রাইজয়েড ছিল। এরা সহবাসী। কেন? একই দেহে স্ত্রী জননাঙ্গ থাকে, পুরুষ জননাঙ্গ থাকে। উপরের দিকে যেটা থাকে ওটা স্ত্রী, এটাকে কি বলে? আর্কেগোনিয়াম। কি আকৃতির? ফ্লাক্স আকৃতির। ঠিক আছে, আর পুংজননাঙ্গকে কি বলে? অ্যানথেরিডিয়াম। কি আকৃতির? গোলাকৃতির বা নাশপাতি আকৃতির আমরা পড়ছি। এবার আমরা একটু কমেন্ট করো তো, একটা স্পোরেঞ্জিয়ামে কয়টা স্পোর মাতৃকোষ ছিল? একটা স্পোরেঞ্জিয়ামে কয়টা স্পোর মাতৃকোষ ছিল?
কমেন্ট করো। হ্যাঁ, ওইটার সাথে দেখবা এই জিনিসটা সবাই আমি ঘোলাই ফেলে, আমি এটা বুঝি না। এই যে তোমার অ্যানথেরিডিয়াম মানে কি, পুরুষ অঙ্গের মধ্যে কি থাকবে, শুক্রাণু থাকবে। কয়টা থাকে? 20 থেকে 50টা শুক্রাণু থাকে, 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ থাকে। এটা সবাই ভুল করে। দেখি শুক্রাণু মাতৃকোষ কয়টা থাকে, সবাই 16টা দাগায় দেয়, আমি জানি না কেন। আমরা কি পড়ছি ভাই, স্পোরেনজাইমের মধ্যে স্পোর মাতৃকোষ থাকে, স্পোর মাতৃকোষ এইটা থাকে 16টা, স্পোর মাতৃকোষ হচ্ছে 16টা, স্পোর মাতৃকোষ 16টা। আর যদি বলে তোমার শুক্রাণু মাতৃকোষ কয়টা, ছেলে, শুক্রাণু ছেলে, তো শুক্রাণু বা ছেলে দেখলেই তুমি 20 থেকে 50টা দাগাবা। কয়টা দাগাবা? 20 থেকে 50টা দাগাবা। শুক্রাণু মাতৃকোষ ইংরেজি হচ্ছে অ্যান্ড্রোসাইট, অ্যান্ড্রোজেন, ছেলেদের হরমোন অ্যান্ড্রোজেন, ওখান থেকে আসছে অ্যান্ড্রোসাইট। অ্যান্ড্রোসাইট কয়টা থাকে? 20 থেকে 50টা থাকে। স্পোর মাতৃকোষ কয়টা থাকে? 16টা থাকে। এটা ভুল করা যাবে না, যাবে না, যাবে না। ওকে, আচ্ছা ভাইয়া বলো তো, টেরিডোফাইটা কি ডিফ্লাজেলা না বহু ফ্লাজেলা বিশিষ্ট? একটু কমেন্ট করো তো, টেরিডোফাইটা কি ডিফ্লাজেলা ছিল না বহু ফ্লাজেলা বিশিষ্ট ছিল? অবশ্যই ভাইয়া বহু ফ্লাজেলা বিশিষ্ট ছিল। ঠিক আছে, আচ্ছা এখন এই যে উপরে বলছিলাম আর্কেগোনিয়াম থাকে, নিচে থাকে অ্যানথেরিডিয়াম, তাই না? তাহলে এখান থেকে যে তোমার আচ্ছা এখান থেকে হচ্ছে যে তোমার ডিম্বাণু, এটা তোমার হচ্ছে শুক্রাণু ডিম্বাণুর কাছে যাবে, ঠিক আছে, তারপর ফার্টিলাইজেশন হবে। এখন এমনি এমনি কে যাবে? এমনি এমনি যাবে না। এই ডিম্বাণু থেকে মানে এই ডিম্বাণু থেকে একটা অ্যাসিড সৃষ্টি হয়, তার নাম কি? ম্যালিক অ্যাসিড। তার মানে এখানে লেখা আছে এই যে আর্কেগোনিয়াম, হ্যাঁ আর্কেগোনিয়াম কিন্তু স্ত্রী জননাঙ্গ না, এখান থেকে ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয়, যার ফলে এই যে তোমার হচ্ছে শুক্রাণুরা আকৃষ্ট হয় এবং তাদের কাছে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়, এবং ওই যে শিশির বিন্দু বা পানি, বৃষ্টির পানির সাহায্যে শুক্রাণু আর্কেগোনিয়ামে পৌঁছায়। এটা আমরা কিন্তু পড়ছি। ঠিক আছে, আচ্ছা আমি একটু কমেন্ট গুলা পড়ি তো। ছেলে 20 থেকে 50টা জিএফ থাকে, ওরে বাবা এতগুলো কার আছে? আচ্ছা রানী বহু, আচ্ছা বহু ফ্লাজেলা বিশিষ্ট। আচ্ছা আগেরটা কমেন্ট 16টা, গুড। স্পোর মাতৃকোষ 16টা, তারও আগে সোরাস, সোরাস ফলস ইন্ডুসিয়াম, গুড। হৃৎপিণ্ড আকৃতির, এই তো সবাই তো কমেন্ট করতেছে, ভেরি গুড। ম্যালিক অ্যাসিড বহু, আরে সেই সেই, হাততালি হাততালি, গুড, তোমরা সব খুব ভালো পারো। আচ্ছা এবার আসো নিচে কি বলছে, আমাদের পড়া কিন্তু শেষ, হ্যাঁ আর বেশি নাই। আচ্ছা এখানে বলছে হেটারোমরফিক জনুক্রম দেখা যায় কেন? এদের গ্যামেটোফাইটও আছে, স্পোরোফাইটও আছে। টেরিসের স্পোরোফাইট প্রধান, গ্যামেটোফাইট হচ্ছে গৌণ। আচ্ছা স্পোর মাতৃকোষ, মাতৃকোষ বলছিলাম ডিপ্লয়েড। এখানে কি হয়? এখানে কিন্তু মেওসিস হয়, ঠিক আছে, এবং ওই যে 16টা থেকে 64টা তোমার স্পোর তৈরি হয়। হ্যাঁ আচ্ছা টেরিডোফাইটার স্পোর হ্যাপ্লয়েড, স্পোর ভাই সবসময় বলবা হ্যাপ্লয়েড, স্পোর সবসময় কি বলবা? হ্যাপ্লয়েড। স্পোর সবসময় হ্যাপ্লয়েড। বলো তো পটাশের উৎস কোনটা ছিল? পটাশের উৎস কোনটা ছিল? টেরিসের মধ্যে পটাশের উৎস কোনটা ছিল? সিলিকনের উৎস কোনটা ছিল? একটু কমেন্ট করো তো, পটাশের উৎস কোনটা ছিল আর সিলিকনের উৎস কোনটা ছিল? পটাশের উৎস কোনটা ছিল আর সিলিকনের উৎস কোনটা ছিল? পটাশ আর সিলিকন, পটাশ আর সিলিকন, ঠিক আছে। আচ্ছা এই মস হচ্ছে ব্রায়োফাইটা আর ফার্ন হচ্ছে টেরিডোফাইটা। আমি এতক্ষণ যা যা বলছি তাই তাই এখানে লেখা আছে, হ্যাঁ এগুলো সব আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। আর সে দেখো ডক্টর সিয়াম স্পেশাল সাজেশন, এটা আমরা একটু পড়ি, এগুলো সব আমরা পড়ছি কিনা। এই যে বাংলাদেশে 248টা প্রজাতির ব্রায়োফাইটা পাওয়া যায়। ব্রায়োফাইটা বলছিলাম ব্রায়ো মানে দুই, ব্রায়ো মানে দুই, এই জন্য এরা দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। আর টেরিডোফাইটা হচ্ছে বহু ফ্লাজেলা বিশিষ্ট। ব্রায়োফাইটা নিষেকের জন্য পানির প্রয়োজন হয়, জন্য এরা হচ্ছে উভচর। ওকে আচ্ছা রিক্সিয়া, রিক্সিয়া বলছিলাম বাংলাদেশে কয়টা প্রজাতি? 45টা প্রজাতি আছে। পরিবেশ বললে রিক্সিয়া, বায়ু বললে কি বলবো বলো তো? বায়ু বললে কি বলবা? একটু কমেন্ট করো। ব্রায়োফাইটের স্বর্গ বলা হয় দার্জিলিং কে, আমরা পড়ছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা তারপর একটু নিচে আসো, যে বাংলাদেশের 16 প্রজাতির টেরিস পাওয়া যায়। স্পোরেনজিয়াম উৎপন্নকারী টিস্যু বললে প্লাসেন্টা বা অমরা, আর পাতা বললে বলবো স্পোরোফিল। প্রতিটা স্পোরেনজিয়ামে কয়টা স্পোর মাতৃকোষ থাকে? 16টা। এবং স্পোরেনজিয়াম থেকে 16টা থেকে 464টা স্পোর সৃষ্টি হয়। স্পোর হ্যাপ্লয়েড, স্পোরেনজিয়াম ডিপ্লয়েড, পারতে হবে। এই যে টেরিসের অ্যানথেরিডিয়াম গোলাকৃতির বা নাশপাতি আকৃতির, 20 থেকে 50টা শুক্রাণু, শুক্রাণু মাতৃকোষ বললে 20 থেকে 50, স্পোর মাতৃকোষ বললে 16টা, হ্যাঁ। ফার্নের পাতাকে বলে ফ্রন্ট, আর কুণ্ডলিত পাতাকে বলে ক্রোজিয়ার, দেখছো। আর শল্কপত্রকে বলা হয় রেমেন্টা, বাদামি বাদামি কালারের হয়। কি কালারের? বাদামি। বলো তো প্রোথ্যালাস কি কালারের? প্রোথ্যালাস কি কালারের ছিল? একটু কমেন্ট করো তো, পড়া শেষ। ঠিক আছে, আশা করি এই অধ্যায়টা বুঝছো। যদি না বুঝে থাকো ক্লাসটা আরেকবার একটু দেখে ফেলো, আমি একটু পড়াই দিছি। এই অধ্যায় এর বাইরে থেকে কোশ্চেন করার কোনো সুযোগ নাই। তুমি যদি আজকের ক্লাসটা করে থাকো, যদি একটু নোট করে থাকো, ছবিগুলো একটু খাতায় আঁকায় নিয়ে রাখো, তাহলে তুমি এইটুকু পড়লে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলে তুমি পারবা। একটা এমসিকিউ আমি বাদ দিইনি, সবগুলো এমসিকিউ পড়াই দিছি ইনশাল্লাহ। আচ্ছা ক্লাসে একটু বড় হয়েছে, তোমরা যত আস্তে আস্তে পড়াইতে বলছিলে একটু আস্তে পড়াইছি, আর আমি চেষ্টা করি একটু বেশি পড়ানোর। হ্যাঁ ভাই, বেশি না পড়লে কিন্তু এখন হবে না, আমি বারবার বলতেছি, বেশি না পড়লে চান্স হওয়া খুবই কঠিন হয়ে যাবে। এখন কোশ্চেন কঠিন হচ্ছে, কম্পিটিশন অনেক বেশি,
তারপর সময়ও সবাই বেশি পাচ্ছে, তাই না? তো এই জন্য তোমার বেশি যদি না পড়ো ভাই তাইলে কিন্তু ধরা খেয়ে যাবে, বুঝছো? বেশি বেশি পড়তে হবে। আমি চেষ্টা করি সবই পড়ানো, যা আছে আমি সবই পড়ানোর চেষ্টা করি। তাও ধরো একটা ক্লাসে একটা অধ্যায় সব পড়ানো সম্ভব না, তুমি চেষ্টা করবে আরো বেশি করে পড়ার, ঠিক আছে? তুমি 3-4টা গাইড সলভ করবা, যেগুলো তুমি মানে পাবা না, যে এখানে নাই, ওগুলো তুমি এক্সট্রা লিখে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? বেশি পড়তে হবে। প্রোথেলাস সবুজ, গুড। বলো তো প্রোথেলাস হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? প্রোথেলাস কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? কমেন্ট করো, প্রোথেলাস হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? আচ্ছা, প্রোথেলাস হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড কমেন্ট করো তো। প্রোথেলাস কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড কমেন্ট করো। প্রোথেলাস হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? আচ্ছা, এটার পরে তুমি কমেন্ট করবা, হচ্ছে বলো তো সোরাস। সোরাস হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? প্রোথেলাস আগে লিখবা প্রোথেলাস হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, তারপর লিখবা সোরাস হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, ঠিক আছে? আচ্ছা, তারপর বলো হচ্ছে কুণ্ডলী পাকানো অবস্থাকে কি বলে? টেরিসের যে কচি পাতা, তার কুণ্ডলী পাকানো অবস্থাকে কি বলে? জলজ একটা ব্রায়োফাইটের কথা বলছিলাম। জলজ ব্রায়োফাইট কোনটা, জলজ টেরিডোফাইট কোনটা? জলজ ব্রায়োফাইট কোনটা, জলজ টেরিডোফাইট কোনটা? টেরিডোফাইটকে আমরা বলি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ব্রায়োফাইটকে বলি অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ঠিক আছে? তুমি বলবা হচ্ছে যে উন্নত এবং অন্নত, মানে ভাস্কুলার আর অ্যাভাস্কুলার, হ্যাঁ, এদের মধ্যে সংযোগ স্থাপন করছে কোনটা? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড, আচ্ছা, প্রথমটা প্রোথেলাস বলছিলাম, হ্যাপ্লয়েড। আচ্ছা, তারপর সোরাস হচ্ছে ডিপ্লয়েড। আচ্ছা, আগে হ্যাপ্লয়েড, সোরাস হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রোথেলাস হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে? প্রোথেলাস হ্যাপ্লয়েড মনে রাখতে হবে কিন্তু। যদিও সহবাসী দুইটাই আছে, মানে পুরুষ আর স্ত্রী একই দেহে বসবাস করে, তাও ওরা কিন্তু হ্যাপ্লয়েড, বোঝা গেছে? আচ্ছা, সোরাস হচ্ছে ডিপ্লয়েড। সোরাস না, না, সোরাস ডিপ্লয়েড। স্পোর শুধুমাত্র হ্যাপ্লয়েড, ঠিক আছে? স্পোর শুধুমাত্র হ্যাপ্লয়েড। ওই যে সোরাস ডিপ্লয়েড, সোরাসের মধ্যে স্পোরেনজিয়াম থাকে, ওইটাও ডিপ্লয়েড। ওই স্পোরেনজিয়াম থেকে মেয়োসিসের মাধ্যমে স্পোর তৈরি হয়, স্পোরটা হচ্ছে হ্যাপ্লয়েড। সোরাস হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে? কুণ্ডলিত পাতা ক্রোজিয়ার, আর অবস্থাকে কি বলে? অবস্থাকে বলে সার্সিনেট ভার্নেশন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অ্যাজলা, এই তো গুড। অ্যাজলা, অ্যাজলা কিন্তু টেরিডোফাইটা ছিল, হ্যাঁ। আর রিক্সা ফ্লুইডেন্স হচ্ছে জলজ ব্রায়োফাইটা, ঠিক আছে? তো এই পর্যন্তই। তো তোমাদের সাথে আবার কালকে ইনশাআল্লাহ অফলাইনেও দেখা হবে, অনলাইনেও দেখা হবে। তো সবাইকে ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, পড়াশোনা করো বেশি বেশি, হ্যাঁ। আসসালামু আলাইকুম।